পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী শিকারী হল রেটিকিউলেটেড পাইথন বা অজগর সাপ। এটি লম্বায় 30 ফুট পর্যন্ত হতে পারে। অজগরের দৃষ্টিশক্তি খুব একটা ভালো নয়, কিন্তু এর ঠোঁটের উপর থাকা হিট পিট থার্মাল সেন্সরের কাজ করে। সে অন্ধকারেও উষ্ণ রক্তের প্রাণীকে স্পষ্ট দেখতে পায়। শিকারের কাছাকাছি এসে অজগর বিদ্যুবেগে আক্রমণ করে। এই গতি মানুষের চোখের পলক ফেলার চেয়েও দ্রুত। এর মুখে প্রায় 100টি দাঁত থাকে। দাঁতগুলো পেছনের দিকে বাঁকানো, যাতে শিকার একবার আটকা পড়লে আর বেরিয়ে যেতে না পারে। কামড় বসানোর সাথে সাথেই সে তার বিশাল শরীর দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে। একে বলা হয় কনস্ট্রিকশন। অজগরের পেঁচানোর শক্তি বা প্রেশার প্রায় 10 PSI হতে পারে। এটি বুকের ওপর একটি ছোট বাস তুলে দেওয়ার সমান। আমরা ভাবি সাপ শিকারকে শ্বাসরোধ করে মারে, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আসলে ঘটনাটি ঘটে আরও দ্রুত। অজগরের এই প্রচণ্ড চাপে শিকারের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয়। শিকারের মৃত্যু সাধারণত খুব দ্রুত এবং যন্ত্রণাহীন হয়, কারণ মস্তিষ্কের রক্ত চলাচল কয়েক সেকেন্ডেই বন্ধ হয়ে যায়। শিকার মারা যাওয়ার পর সাপ তার জিভ দিয়ে ছুঁয়ে নিশ্চিত হয় এবং সব সময় শিকারের মাথা থেকে খাওয়া শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, সাপের মুখ তো ছোট। এত বড় একটি আস্ত গরু বা প্রাণী সে কিভাবে তার পেটের ভেতর ঢোকাবে? এখানেই অজগরের আসল রহস্য। মানুষের চোয়াল হাড়ের সাথে ফিক্স থাকে, কিন্তু সাপের চোয়াল মোটেও ফিক্স নয়। এদের ওপর এবং নিচের চোয়াল ইলাস্টিক লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, যা অবিশ্বাস্যভাবে প্রসারিত হতে পারে। এদের খুলির পেছনে কোয়াড্রেট বোন নামের একটি হাড় থাকে, যা ডাবল কবজার মতো কাজ করে। ফলে সাপ তার মুখ 150 ডিগ্রি পর্যন্ত হাঁ করতে পারে। শুধু তাই নয়, সাপের নিচের চোয়াল দুটি আলাদা ভাগে বিভক্ত। মাঝখানে কোনো হাড় নেই, আছে শুধু নরম টিস্যু। ফলে চোয়াল দুটি দুই দিকে ছড়িয়ে যেতে পারে। শিকার গিলে ফেলার সময় সাপ পেরিগয়েড ওয়াক পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ সে তার দাঁত দিয়ে শিকারকে টেনে টেনে মুখের ভেতর ঢোকায়। এত বড় শিকার শুকনো অবস্থায় গেলা অসম্ভব, তাই সাপের মুখে প্রচুর পরিমাণে পিচ্ছিল লালা বা মিউকাস তৈরি হয়, যা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। সাপের খাদ্যনালী বা ইসোফিগাস রাবারের মতো প্রসারিত হতে পারে। এটি শিকারের আকার অনুযায়ী নিজেকে বড় করে নেয়। সাপের বুকের পাঁজরের হাড়গুলো নিচে যুক্ত থাকে না, তাই শিকার ঢোকার সময় পাঁজরগুলো পুরো খুলে গিয়ে জায়গা করে দেয়। কিন্তু এত বড় শিকার গিলে ফেলার সময় সাপের শ্বাসনালী তো বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে সাপ শ্বাস নেয় কিভাবে? মহান সৃষ্টিকর্তা এখানে এক অদ্ভুত মেকানিজম দিয়েছেন। সাপের শ্বাসনালী বা গ্লটিস মুখের বাইরে একটি পাইপের মতো বেরিয়ে আসে। এটি স্নরকেল বা ডুবুরির পাইপের মতো কাজ করে। মুখ ভর্তি থাকলেও সাপ এই পাইপ দিয়ে বাতাস টেনে ফুসফুস সচল রাখে। এরপর শক্তিশালী পেশির ঢেউ শিকারকে ধীরে ধীরে পাকস্থলীর দিকে ঠেলে দেয়। একটি বড় শিকার গিলতে সাপের 1 থেকে 5 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। শিকার যখন পাকস্থলীতে পৌঁছায়, তখন সাপটি নড়াচড়া করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলে। এখন শুরু হবে হজম প্রক্রিয়া। হজম শুরু করার জন্য সাপের শরীরে এক বিশাল পরিবর্তন ঘটে। সাপের মেটাবলিজম রেট হঠাৎ করে 40 গুণ বেড়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্য, হজম প্রক্রিয়ায় সাহায্য করার জন্য সাপের হৃৎপিণ্ড এবং লিভার আকারে প্রায় 40% বড় হয়ে যায়। সাপের পাকস্থলী থেকে তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এই অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি লোহা বা দাঁতও গলিয়ে ফেলতে পারে। মানুষের পেটের অ্যাসিডের পিএইচ মান 3 থেকে 4, কিন্তু সাপের পেটের অ্যাসিড 1.5 থেকে কম। এটি ব্যাটারির অ্যাসিডের মতো শক্তিশালী। আগামী 7 থেকে 10 দিন ধরে এই অ্যাসিড শিকারের চামড়া, মাংস এবং হাড় গলিয়ে তরল স্যুপে পরিণত করে। পেপসিন নামক এনজাইম মাংসের প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে, যা সাপ শোষণ করে নেয়। গরু বা ছাগলের শক্ত হাড়গুলো এই অ্যাসিডের কাছে হার মানে এবং পুরোপুরি গলে ক্যালসিয়ামে পরিণত হয়। তবে সাপের অ্যাসিড কেরাটিন হজম করতে পারে না, তাই পশুর লোম এবং খুর হজম হয় না। গলিত খাবার থেকে সমস্ত পুষ্টি সাপের রক্তে মিশে যায়। হজম শেষ হলে কয়েক সপ্তাহ পর সাপ বর্জ্য পদার্থ বা ইউরিক অ্যাসিড এবং হজম না হওয়া লোমগুলো শরীর থেকে বের করে দেয়। হজম প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে সাপের বর্ধিত হার্ট এবং লিভার আবার আগের স্বাভাবিক আকারে ফিরে আসে। একটি বড় গরু খাওয়ার পর একটি অজগর অনায়াসেই 6 মাস থেকে 1 বছর পর্যন্ত না খেয়ে থাকতে পারে। এই খাবার থেকে পাওয়া অতিরিক্ত শক্তি সাপের শরীরে চর্বি বা ফ্যাট হিসেবে জমা থাকে, যা তাকে লম্বা উপোস থাকার শক্তি দেয়। তবে খাবার পেটে থাকা অবস্থায় সাপ সবচেয়ে অসহায় থাকে। তখন সে দ্রুত নড়তে পারে না,
যদি হজমের সময় কোনো বিপদ বা শত্রুর আসে, তবে সাপ জীবন বাঁচাতে সেই শিকার উগরে দেয় বা বমি করে ফেলে, যাতে সে দ্রুত পালাতে পারে। প্রশ্ন আসে, অজগর কি মানুষকেও খেতে পারে? হ্যাঁ, রেটিকিউলেটেড পাইথন পূর্ণবয়স্ক মানুষ গিলেও খেতে পারে এবং এমন ঘটনা ঘটেছে। তাই বন্য প্রাণী হিসেবে এদের সম্মান করা উচিত এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। হজম দ্রুত পারার জন্য সাপ রোদে শুয়ে শরীর গরম করে, কারণ তাপমাত্রা বাড়লে অ্যাসিডের কার্যক্ষমতা বাড়ে। যদি হজমের সময় তাপমাত্রা খুব কমে যায়, তবে পেটের ভেতরের শিকার পচতে শুরু করে এবং ইনফেকশনে সাপ মারাও যেতে পারে। খাওয়া শেষ হলে সাপ কয়েকবার মুখ হাঁ করে, যাতে সরে যাওয়া চোয়ালের হাড়গুলো আবার সঠিক জায়গায় ফিরে আসে। বড় শিকার খাওয়ার পর সাপের শরীর দ্রুত বাড়ে এবং সে তার পুরনো চামড়া বা খোলস পাল্টায়। হাত পা ছাড়া শুধু মুখ দিয়ে এত বিশাল প্রাণীর শিকার করা এবং হজম করা, শিকার ধরা থেকে শুরু করে হাড় গলিয়ে ফেলা, পুরো প্রক্রিয়াটি প্রকৃতির এক নিষ্ঠুর কিন্তু নিখুঁত ইঞ্জিনিয়ারিং। বিজ্ঞানীরা সাপের হার্ট বড় হওয়ারই ক্ষমতা গবেষণা করছেন মানুষের হৃদরোগ নিরাময়ের উপায় খুঁজতে। অজগর সাপ প্রকৃতির এক পাওয়ার হাউস। এর হজম প্রক্রিয়া বায়োলজিক্যাল সায়েন্সের এক বিস্ময়। ইকোসিস্টেম বা পরিবেশের ভারসাম্য রক্ষায় এই শিকারীদের ভূমিকা অপরিসীম। আপনি কি কখনো বাস্তবে বা চিড়িয়াখানায় সাপকে কিছু খেতে দেখেছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি রোমাঞ্চকর মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদেরও এই বিস্ময়কর তথ্য জানার সুযোগ করে দিন। প্রকৃতির এমন অদ্ভুত সব রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ। ও আরেকটি কথা যেটি না বললেই নয়, আমাদের এই ভিডিও কিন্তু আপনারা সপরিবারে বসে দেখতে পারবেন। এমনকি আপনাদের যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তাদেরকেও এই ভিডিওগুলো দেখার জন্য উৎসাহিত করুন, কারণ তাদের এখনই জ্ঞান অর্জন করার উত্তম সময়। পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা দেখলে বিজ্ঞানও থমকে যায়, আর মানুষ অবাক হয়ে ভাবে এটা কি আসলেই সম্ভব। আমরা সচরাচর যমজ বাচ্চা বলতে বুঝি দুটি আলাদা শিশু, কিন্তু মহান সৃষ্টিকর্তার সৃষ্টিজগৎ এতই বৈচিত্র্যময় যে মাঝে মাঝে আমরা এমন যমজ মানুষ দেখতে পাই যারা একে অপরের সাথে যুক্ত। কিন্তু এর চেয়েও বিরল এবং বিস্ময়কর ঘটনা হলো যখন দুটি সম্পূর্ণ আলাদা মাথা, দুটি আলাদা ঘাড়, দুটি আলাদা মেরুদণ্ড, কিন্তু তাদের দেহ মাত্র একটি। এদের বলা হয় ডাইসেফালিক প্যারাপাগাস টুইনস। একটু ভাবুন তো, একটি মাত্র শরীর, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করছে দুটি আলাদা মস্তিষ্ক। একজনের খিদে পেলে অন্যজনের নাও পেতে পারে, একজন ঘুমাতে চাইলে অন্যজন হয়তো জেগে থাকতে চায়। কিন্তু তারা কিভাবে হাঁটে, কিভাবে তারা কথা বলে বা সিদ্ধান্ত নেয়? তাদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোও বা কেমন হয়? তাদের কি হার্ট একটা নাকি দুটো? আজকের ভিডিওতে আমরা মহান সৃষ্টিকর্তার এই অসামান্য সৃষ্টির ভেতরের বিজ্ঞান এবং শারীর স্থান বা অ্যানাটমি সম্পর্কে জানব কিভাবে দুই মাথাওয়ালা মানুষ এক শরীরে বেঁচে থাকে। সবার আগে প্রশ্ন আসে, এমনটা কেন হয়, বা মাতৃগর্ভের ঠিক কোন সময়টাতে এমন ঘটনার সূত্রপাত হয়? সাধারণত যখন একটি ভ্রূণ বা জাইগোট গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহের মধ্যে সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, তখন আইডেন্টিক্যাল যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় মাঝে মাঝে এই বিভাজন প্রক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন হয় না। যদি ভ্রূণটি বিভাজিত হতে শুরু করে কিন্তু মাঝপথে থেমে যায়, তখন সেই দুটি শরীর একে অপরের সাথে যুক্ত অবস্থায় বড় হতে থাকে। একে বলা হয় কনজয়েন্ট টুইনস বা সংযুক্ত যমজ। সবচেয়ে কৌতূহলের বিষয় হলো এদের শরীরের ভেতরের গঠন। বাইরে থেকে দেখলে মনে হয় একটি শরীর, কিন্তু ভেতরে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের যমজদের শরীরের ওপরের অংশের অঙ্গগুলো আলাদা হয়, কিন্তু নিচের অংশের অঙ্গগুলো শেয়ার করতে হয়। যেমন এদের সাধারণত দুটি আলাদা হৃৎপিণ্ড বা হার্ট থাকে, যা পাশাপাশি অবস্থান করে। তাদের ফুসফুসও আলাদা থাকে। তাদের খাদ্যনালী দুটি আলাদা থাকে, যা পাকস্থলী পর্যন্ত আলাদাভাবে আসে। কিন্তু এরপরেই ঘটে বিস্ময়কর মিলন। অধিকাংশ ক্ষেত্রে তাদের দুটি পাকস্থলী মিলে একটি কমন ইন্টেস্টাইন বা অন্ত্রে পরিণত হয়। অর্থাৎ তারা আলাদা মুখে খাবার খায়, আলাদা স্বাদ অনুভব করে, কিন্তু হজম প্রক্রিয়াটি ঘটে একটি যৌথ সিস্টেমে। তাদের লিভার সাধারণত একটাই হয়, তবে সেটি আকারে অনেক বড় হয়। ভাবুন তো, মহান সৃষ্টিকর্তা কত নিখুঁতভাবে এই জটিল কানেকশনগুলো তৈরি করেছেন। এখন আসি ভিডিওর সবচেয়ে চমকপ্রদ অংশে, তাদের ব্রেন বা মস্তিষ্ক কিভাবে শরীরকে নিয়ন্ত্রণ করে।
আমাদের সাধারণ মানুষের একটি মস্তিষ্ক পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু তাদের এক শরীরে দুটি ব্রেন। তাহলে হাত পা নাড়ায় কে? বিজ্ঞানীরা দেখেছেন যে এদের মেরুদণ্ড দুটি আলাদা থাকে, যা কোমরের কাছে এসে এক হয়ে যায়। এর ফলে অদ্ভুত এক ধরনের বিভাজন তৈরি হয়। শরীরের ডান দিকের অংশ পুরোটাই নিয়ন্ত্রণ করে ডান দিকের মাথাটি, অর্থাৎ ডান হাত এবং ডান পা, এগুলোর মালিক ডান দিকের জন। ঠিক একইভাবে শরীরের বাম দিকের অংশ, বাম হাত এবং বাম পা, নিয়ন্ত্রণ করে বাম দিকের মাথাটি। ব্যাপারটা অবিশ্বাস্য নয় কি? হাঁটার জন্য তো দুই পায়ের সমন্বয় প্রয়োজন। ডান পায়ে এগুলে বাম পাকে সেই অনুযায়ী তাল মেলাতে হয়, কিন্তু এখানে দুই পায়ের চালক দুইজন আলাদা ব্যক্তি। তারা একে অপরের মনের কথা শুনতে পায় না, তবু তারা ছোটবেলা থেকে একে অপরের নড়াচড়া বুঝতে শিখে যায়। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তারা এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তারা সাঁতার কাটা, দৌড়ানো, এমনকি গাড়ি চালানো পর্যন্ত শিখতে পারে। শরীর এক হলেও তারা কিন্তু মোটেও একজন মানুষ নয়, তারা সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। তাদের জন্ম নিবন্ধন আলাদা, পাসপোর্ট আলাদা, এমনকি তাদের শখ আহ্লাদও আলাদা। হয়তো একজনের গান শুনতে ভালো লাগে, অন্যজনের ভালো লাগে বই পড়তে। এটি তাদের শেখায় চরম ধৈর্য এবং সহযোগিতা। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাদের একে অপরের উপর শতভাগ নির্ভর করতে হয়। আপনারা হয়তো ভাবছেন, অপারেশন করে কি এদের আলাদা করা সম্ভব নয়? চিকিৎসা বিজ্ঞানে অনেক সংযুক্ত যমজকে আলাদা করা সম্ভব হয়েছে, কিন্তু দুই মাথা এক শরীর, এই ক্ষেত্রে আলাদা করাটা প্রায় অসম্ভব এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ তাদের শরীর, লিভার এবং অন্ত্র একটাই। আলাদা করতে গেলে কাউকে না কাউকে এই অঙ্গগুলো হারাতে হবে, যার ফলে মৃত্যু অনিবার্য। তাই চিকিৎসকরা সাধারণত এদের আলাদা করার ঝুঁকি নেন না। তারা যেভাবে মহান সৃষ্টিকর্তার পৃথিবীতে এসেছে সেভাবেই জীবনযাপন করতে হয়। মহান সৃষ্টিকর্তার এই বিশাল সৃষ্টি জগতে আমরা কত তুচ্ছ বিষয় নিয়ে অভিযোগ করি, অথচ এই মানুষগুলো এক শরীরে থেকেও জীবনকে কত সুন্দরভাবে আলিঙ্গন করে নিয়েছে। তাদের এই জটিল শারীর স্থান আমাদের আধুনিক বিজ্ঞানকেও প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানায়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? এক শরীরের দুই সত্তার এই বিষয়টি কি আপনাকে ভাবিয়ে তুলেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এমন আরও বিস্ময়কর তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমরা জানি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা মহান সৃষ্টিকর্তা কেবল মায়েদের দিয়েছেন, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু পানির নিচে মহান রবের এমন এক সৃষ্টি আছে যেখানে এই নিয়মটি সম্পূর্ণ উল্টো। এখানে মা নয়, বরং বাবা তার পেটে সন্তান ধারণ করে এবং জন্ম দেয়। পরিচয় করিয়ে দিচ্ছি সি হর্স বা সামুদ্রিক ঘোড়ার সাথে, পৃথিবীর একমাত্র প্রাণী যার পুরুষ সদস্য গর্ভবতী হয়। পুরুষ সি হর্সের পেটের কাছে একটি বিশেষ থলি বা পাউচ থাকে, ঠিক ক্যাঙ্গারুর মতো। সঙ্গমের সময় পুরুষ এবং স্ত্রী সি হর্স একে অপরের লেজ জড়িয়ে দীর্ঘক্ষণ নাচতে থাকে। এরপর স্ত্রী সি হর্স তার ডিমগুলো পুরুষের সেই থলিতে স্থানান্তর করে দেয়। অর্থাৎ ডিম মেয়েটিই দেয়, কিন্তু সেটি বড় করার দায়িত্ব বাবার। ডিমগুলো থলিতে ঢোকার পর পুরুষ সি হর্স সেগুলোকে নিষিক্ত করে। মহান সৃষ্টিকর্তার ইশারায় শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা। এরপর বাবা সি হর্স প্রায় 2 থেকে 4 সপ্তাহ ধরে এই ডিমগুলোকে তার পেটে আগলে রাখে। সে তার শরীর থেকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে, ঠিক যেমনটা একজন মানুষের মা প্ল্যাসেন্টার মাধ্যমে করে থাকেন। এই সময় বাচ্চাকে নিরাপদ রাখতে বাবার শরীরের রঙও পরিবর্তিত হয়। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ। প্রসব বেদনায় বাবা সি হর্স কুঁকড়ে যায়, তার পেশিগুলো সংকুচিত হতে থাকে এবং হঠাৎ করেই জীবন্ত হাজার হাজার বাচ্চা তার পেট থেকে বেরিয়ে আসতে শুরু করে। শুনলে অবাক হবেন, একবারে একটি পুরুষ সি হর্স 5 থেকে 2000 পর্যন্ত বাচ্চার জন্ম দিতে পারে। এই বাচ্চাগুলো এতই ছোট যে খালি চোখে দেখা কষ্টকর, কিন্তু তারা বাবার নিখুঁত কার্বন কপি। জন্মের সাথে সাথেই এদের জীবনযুদ্ধ শুরু হয়। বাবা বা মা কেউ আর তাদের দায়িত্ব নেয় না। কিন্তু কেন সৃষ্টিকর্তা এমন উল্টো নিয়ম তৈরি করলেন? বিজ্ঞান বলে এটি বংশবৃদ্ধির গতি বাড়ানোর একটি কৌশল। বাবা যখন গর্ভবতী থাকে, মা তখন নতুন ডিম তৈরি করে, ফলে বাবা বাচ্চা প্রসব করার সাথে সাথেই আবারও গর্ভধারণ করতে পারে। হাজার হাজার বাচ্চার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি শেষ পর্যন্ত বেঁচে থাকে। তাই ধ্রুব বংশবৃদ্ধির এই কৌশল। পুরুষ সি হর্স আমাদের দেখায় যে মমতা আর ত্যাগের কোনো লিঙ্গ হয় না। মহান সৃষ্টিকর্তা চাইলে যে কোনো নিয়ম মুহূর্তেই বদলে দিতে পারেন
এটি তারই এক জ্বলন্ত প্রমাণ। প্রাণী জগতে এমন সেরা বাবা আর দ্বিতীয়টি কি আছে? কমেন্টে জানান। আগামী ভিডিওতে আমরা দেখব এমন এক ব্যাঙ যার শরীর কাঁচের মতো স্বচ্ছ। সৃষ্টিকর্তার এমন সব অদ্ভুত সৃষ্টি সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ। পাখিরা আকাশ জয় করেছে তাদের ডানা দিয়ে, কিন্তু মহান সৃষ্টিকর্তার এই বিশাল আকাশ জগতে একটি সাধারণ নিয়ম আছে। নিয়মটি হলো পাখিরা শুধু সামনের দিকেই উঠতে পারে। গাড়ির মতো এদের কোনো রিভার্স গিয়ার নেই। কিন্তু মহান রব এমন একটি পাখি তৈরি করেছেন উল্টো দিকেও উঠতে পারে। পরিচয় করিয়ে দিচ্ছি প্রকৃতির জাদুকর হামিংবার্ডের সাথে। পৃথিবীর একমাত্র পাখি যে পেছনে উঠতে পারে। এটি শুধু উল্টো দিকে ওড়ে না, এর হৃদস্পন্দন মিনিটে 1200 বার এবং এটি পাখির চেয়ে হেলিকপ্টারের মতোই বেশি কাজ করে। শুরু করা যাক এর আকার দিয়ে। সৃষ্টিকর্তা এদের এতই ক্ষুদ্র করে বানিয়েছেন যে সবচেয়ে ছোট হামিংবার্ড ওজনে একটি 1 টাকার কয়েনের চেয়েও হালকা। এদের কিছু প্রজাতি তো মৌমাছির চেয়ে খুব একটা বড় নয়, তাই এদের নাম বি হামিংবার্ড। এদের নাম হামিংবার্ড কেন জানেন? কারণ ওড়ার সময় এদের ডানা এত দ্রুত নড়ে যে হাম করে একটি যান্ত্রিক শব্দ তৈরি হয়। সাধারণ পাখিরা ওড়ার সময় ডানা ঝাপটায় ওপর নিচ করে, তারা বাতাসকে শুধু নিচে ধাক্কা দেয়, কিন্তু হামিংবার্ডের ডানা ওপর নিচ করে না। মহান কারিগর এদের কাঁধের হাড় এমনভাবে ডিজাইন করেছেন যে এরা ডানা দিয়ে বাতাসে 4 বা ইনফিনিটি অর্থাৎ চিহ্ন আঁকে। এদের কাঁধের জয়েন্ট 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, যা অন্য কোনো পাখির পক্ষে সম্ভব নয়। এই অদ্ভুত কৌশলের কারণে এরা ডানার সামনে নেওয়ার সময়ও বাতাস কাটে, আবার পেছনে নেওয়ার সময়ও বাতাস কাটে, অর্থাৎ এরা সব সময় ভেসে থাকে। বলতে পারেন এরা পাখির জগতে সৃষ্টিকর্তার বানানো বায়োলজিক্যাল হেলিকপ্টার। এই ক্ষমতার কারণেই এরা বাতাসের এক জায়গায় স্থির হয়ে ভেসে থাকতে পারে, যা অন্য পাখিরা পারে না। আর এই ক্ষমতাটি তাদের রিভার্স বা পেছনের দিকে ওড়ার সুযোগ করে দেয়। কিন্তু কেন তাদের উল্টো ওড়া দরকার? কারণ এরা ফুলের মধু খায়। ফুলের গভীর থেকে লম্বা ঠোঁট বের করার জন্য এদের পেছনের দিকে সরে আসতে হয়। শুধু পেছনে নয়, বিপদ দেখলে এরা মুহূর্তের জন্য চিত হয়ে বা উল্টো হয়ে উঠতে পারে। এদের ডানা ঝাপটানোর গতি অবিশ্বাস্য। সাধারণ অবস্থায় এরা সেকেন্ডে 50 থেকে 80 বার ডানা ঝাপটায়, আর যখন এরা সঙ্গীকে ইমপ্রেস করতে ডাইভ দেয় তখন এই গতি সেকেন্ডে 200 বার পর্যন্ত হতে পারে। মানুষের চোখের পলক ফেলার আগেই এরা গায়েব হয়ে যায়। এত দ্রুত ডানা নাড়াতে যে শক্তির প্রয়োজন তা সরবরাহ করতে এদের বুকের ভেতর বসানো আছে এক শক্তিশালী ইঞ্জিন। ওড়ার সময় এদের হৃদস্পন্দন মিনিটে 1260 বার পর্যন্ত পৌঁছে যায়, যেখানে মানুষের হার্টবিট মিনিটে মাত্র 60 থেকে 100 বার। এমনকি বিশ্রামের সময়ও এরা মিনিটে 250 বার শ্বাস নেয়। মহান রব এদের শরীরকে এক জীবন্ত রেসিং কার হিসেবে বানিয়েছেন। এই অবিশ্বাস্য গতির জন্য এদের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া রকেটের মতো ফাস্ট। এরা যা খায় তা মুহূর্তেই শক্তিতে পরিণত হয়। সমস্যা হলো এদের এনার্জি খুব দ্রুত শেষ হয়ে যায়। এরা সবসময় ক্ষুধার্ত থাকে। বেঁচে থাকার জন্য এদের প্রতিদিন নিজের শরীরের ওজনের অর্ধেক পরিমাণ চিনি বা মধু খেতে হয়। গড়ে একটি হামিংবার্ড দিনে 1000 থেকে 2000 ফুলে মুখ দেয়। এদের বলা যায় সুগার অ্যাডিক্ট। মাত্র কয়েক ঘন্টা না খেয়ে থাকলেই এরা শক্তির অভাবে মারা যেতে পারে। তাহলে রাতে কি হয়? রাতে তো তারা খেতে পারে না, তবে কি তারা ঘুমের মধ্যেই মারা যায়? এখানেই মহান সৃষ্টিকর্তার দয়া দেখুন। রাতে এরা টরপর নামের এক বিশেষ অবস্থায় চলে যায়। এটি এক ধরনের মিনি হাইবারনেশন। এই সময় তাদের শরীরের তাপমাত্রা কমে গিয়ে হৃদস্পন্দন 1200 থেকে কমে মাত্র 50-এ নেমে আসে, যেন তারা সুইচ অফ হয়ে গেছে। সকালে সূর্য ওঠার পর তারা আবার শরীর কাঁপিয়ে নিজেকে গরম করে এবং সিস্টেম রিবুট করে। হামিংবার্ডের সৌন্দর্যও এক জাদুকরী বিষয়। এদের পালকের রং কোনো সাধারণ পিগমেন্ট বা রং নয়, এটি স্ট্রাকচারাল কালার, অর্থাৎ এদের পালকের গঠন এমন যে তা আলো পড়লে প্রিজমের মতো ভেঙে রংধনু তৈরি করে। এই কারণেই আলোর কোণ বদলালে এদের গলার রং কখনো দপ করে জ্বলে ওঠে, আবার কখনো কুচকুচে কালো দেখায়। এদের ঠোঁট বা চঞ্চু দেখতে সূচের মতো লম্বা। ফুলের গভীর থেকে মধু চুষতে এটি পারফেক্ট ডিজাইন। কিন্তু এর চেয়েও অদ্ভুত হলো এদের জিভ। এটি ঠোঁটের চেয়েও লম্বা এবং সাপের মতো আগা চেরা। আমরা ভাবতাম এরা স্ট্রয়ের মতো চুষে খায়, কিন্তু আধুনিক ক্যামেরা দেখিয়েছে এদের জিভ একটি মাইক্রো পাম্পের মতো কাজ করে, মধু টেনে নেয়। সেকেন্ডে 13 বার এরা জিভ দিয়ে মধু লিক করতে পারে।
শরীরের অনুপাতে পাখিদের মধ্যে হামিংবার্ডেরই মস্তিষ্ক সবচেয়ে বড়। এরা অত্যন্ত বুদ্ধিমান, এদের মেমোরি শার্প। এরা মনে রাখতে পারে কোন ফুলে কতটুকু মধু ছিল এবং কতক্ষণ আগে সে সেখান থেকে খেয়ে গেছে। আকার ছোট হতে পারে, কিন্তু এদের সাহস বিশাল। নিজের এলাকা রক্ষায় এরা বাজ পাখি বা কাকের সাথেও মারামারি করতে ভয় পায় না। এদের আকাশ যুদ্ধ দেখলে মনে হবে যেন দুটি ফাইটার জেট ডগ ফাইট করছে। সবচেয়ে অবিশ্বাস্য হলো এদের মাইগ্রেশন বা পরিযায়ী স্বভাব। শীতকালে এরা হাজার হাজার মাইল পাড়ি দেয়। রুবি থ্রোটেড হামিংবার্ড এক নাগাড়ে 500 মাইল মেক্সিকো উপসাগর পাড়ি দেয়। সাগরের উপর থামার কোনো জায়গা নেই, একটানা 20 ঘন্টা তাদের উঠতে হয়। একবার থামলেই সলিল সমাধি। এই যাত্রার আগে তারা খেয়ে খেয়ে ওজন দ্বিগুণ করে। এই জমানো চর্বি তাদের দীর্ঘ যাত্রার জ্বালানি। হাজার মাইল ঘুরে এসেও এরা ঠিক সেই একই বাগানের একই ডালে ফিরে আসে যেখানে তারা গত বছর ছিল। মহান রবের দেওয়া জিপিএস। প্রচণ্ড বৃষ্টিতেও এরা উঠতে পারে। বৃষ্টির ফোঁটা এদের শরীরের চেয়ে ভারী হলেও তারা শরীর ঝাঁকিয়ে পানি ফেলে দেয়। প্রকৃতিতে এদের ভূমিকা বিশাল। ফুলের পরাগায়নে এরা মৌমাছির মতোই গুরুত্বপূর্ণ। কিছু ফুল এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কেবল হামিংবার্ডই পরাগায়ন করতে পারে, একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ। শুনতে অদ্ভুত লাগলেও গভীর ঘুমে বা টর্পর অবস্থায় কিছু হামিংবার্ড নাকও ডাকে। এত বিপদ আর পরিশ্রমের জীবনে এরা গড়ে 3 থেকে 5 বছর বাঁচে, তবে কিছু প্রজাতি 10 বছরও বাঁচতে পারে। এদের বাসা বানানোর কারিগরিও অসাধারণ। এরা মাকড়সার জাল দিয়ে বাসা বানায়, যাতে বাচ্চা বড় হলে বাসাটিও রবারের মতো প্রসারিত হতে পারে। এদের ডিম জেলিবিন ক্যান্ডির মতো ছোট। মা পাখি বাচ্চাদের খাওয়ায় এক অদ্ভুত পদ্ধতিতে। সে নিজের ঠোঁট বাচ্চার গলার ভেতর ঢুকিয়ে জমানো খাবার পাম্প করে দেয়। বিজ্ঞানীরা বলেন এরা প্রায় 3 কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে। আমেরিকা জুড়ে এদের 350টিরও বেশি প্রজাতি রয়েছে, কিন্তু এশিয়া বা আফ্রিকায় এদের দেখা যায় না। বর্তমানে বিজ্ঞানীরা এদের ওড়ার কৌশল নকল করে ছোট ড্রোন বা ন্যানো এয়ার ভেহিকল তৈরির চেষ্টা করছেন। এরোডাইনামিক্সের সব সূত্র মেনেও এত ছোট শরীরে এমন শক্তি উৎপাদন করা মানুষের ইঞ্জিনিয়ারিংয়ের সাধ্যের বাইরে। একটি 1 টাকার কয়েনের সমান শরীরে এত জটিল যন্ত্রপাতি কে ফিট করলেন? এটি কি কোনো দুর্ঘটনা, নাকি মহান কারিগরের এক নিখুঁত পরিকল্পনা? হামিংবার্ড আমাদের শেখায় আকার কোনো বাধা নয়, সঠিক কৌশল আর মনের জোর থাকলে ঝলের বিপরীতেও ওড়া সম্ভব। এই পাখির কোন ক্ষমতাটি আপনাকে বেশি অবাক করেছে, এর রিভার্স গিয়ার নাকি হার্টবিট? কমেন্টে আমাদের জানান, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ি। আগামী ভিডিওতে আমরা দেখব পিকক স্পাইডার, যে মাকড়সা সঙ্গীকে পটাতে অদ্ভুত নাচ নাচে। অথবা পুরুষ সি হর্সের গর্ভবতী হওয়ার ভিডিওটি মিস করে থাকলে এখনই দেখে নিন। এমন সব বিস্ময়কর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এতে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। পৃথিবীতে যা কিছু জন্মায় তাকে একদিন না একদিন মরতেই হয়। এটি মহান সৃষ্টিকর্তার অমোঘ নিয়ম। সময় কারোর জন্য থামে না, বার্ধক্য আসবেই এবং শেষে মৃত্যু। কিন্তু যদি আমি বলি এই পৃথিবীতে এমন এক প্রাণী আছে যে এই সাধারণ নিয়মটি মানে না, যার ডিকশনারিতে বার্ধক্যজনিত মৃত্যু বলে কোনো শব্দ নেই। পরিচয় করিয়ে দিচ্ছি মহান সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টির সাথে, দি ইমর্টাল জেলিফিশ বা অমর জেলিফিশ। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় টুরিটপসিস ডোরনি বা টুরিটপসিস ডোরনি। অবাক করা ব্যাপার হলো সৃষ্টিকর্তা এই অমর প্রাণীটিকে বানিয়েছেন অতি ক্ষুদ্র। এটি আপনার কড়ে আঙুলের নখের চেয়েও ছোট। এর রহস্য বুঝতে হলে আগে সাধারণ জেলিফিশের জীবনচক্র বুঝতে হবে। সব জেলিফিশের জীবন শুরু হয় লার্ভা বা প্ল্যানুলা হিসেবে। এই লার্ভা নিচে নেমে পাথরে আটকে যায় এবং পলিপে পরিণত হয়, দেখতে অনেকটা ছোট গাছের মতো। এই পলিপগুলো নিজেদের ক্লোন করে একটি কলোনি তৈরি করে। অবশেষে এই পলিপ থেকে ছোট ছোট জেলিফিশ আলাদা হয়ে ভেসে যায়। একে বলা হয় মেডুসা দশা। এরা বড় হয়, প্রজনন করে এবং সাধারণত ডিম পাড়ার পর মারা যায়। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আমাদের টুরিটপসিস ডোরনি বা অমর জেলিফিশ এখানেই সবাইকে চমকে দেয়। যখনই জেলিফিশ আঘাত পায়, অসুস্থ হয় কিংবা খুব বৃদ্ধ হয়ে যায়, সে মারা যাওয়ার বদলে মহান রবের ইশারায় নিজের শরীরকে গুটিয়ে নিতে শুরু করে। তার সুর বা টেন্টেকলসগুলো শরীরের ভেতরে শুষে নেয় এবং একটি মাংসপিণ্ডে পরিণত হয়। এরপর সে নিচে নেমে গিয়ে কোনো কিছুর সাথে আটকে যায় এবং অবিশ্বাস্যভাবে সে আবার তার শৈশব বা পলিপ দশায় ফিরে যায়। ব্যাপারটা অনেকটা এমন
একটা প্রজাপতি বৃদ্ধ হওয়ার পর মারা না গিয়ে আবার শুঁয়োপোকায় পরিণত হলো, অথবা একটা বুড়ো মুরগি হঠাৎ করে আবার ডিমে রূপান্তরিত হলো। মানুষের ক্ষেত্রে ভাবুন তো, ৮০ বছরের বৃদ্ধ যদি আবার ১ বছরের শিশু হয়ে জীবন শুরু করতে পারত। বিজ্ঞানের ভাষায় মহান সৃষ্টিকর্তার দেওয়া এই বিশেষ ক্ষমতাকে বলা হয় ট্রান্সডিফারেন্সিয়েশন। এই প্রক্রিয়ায় জেলিফিশের শরীরের এক ধরনের কোষ সম্পূর্ণ অন্য ধরনের কোষে রূপান্তরিত হতে পারে। তাত্ত্বিকভাবে এই প্রক্রিয়া অসীম, অর্থাৎ সে বারবার বৃদ্ধ হবে এবং বারবার শিশুতে ফিরে যাবে। এই অদ্ভুত প্রাণীটি আবিষ্কৃত হয় 1883 সালে ইটালির উপকূলে। ক্রিশ্চিয়ান সোমার নামের এক ছাত্র ল্যাবের জারে কিছু জেলিফিশ রেখে ভুলে গিয়েছিলেন। কয়েকদিন পর এসে দেখেন জেলিফিশগুলো নেই, তার বদলে নিচে কিছু পলিপ পড়ে আছে। প্রথমে তিনি ভেবেছিলেন জেলিফিশগুলো মরে গেছে, কিন্তু পরে বুঝতে পারেন ওগুলোই আসলে রূপ পরিবর্তন করে শিশু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এরা কি সত্যিই অমর? উত্তর হলো না, এরা বায়োলজিক্যালি ইমমর্টাল, কিন্তু অজেয় নয়। অন্য কোনো শিকারী প্রাণী যেমন কচ্ছপ বা বড় মাছ এদের খেয়ে ফেলতে পারে, কিংবা কোনো রোগ বালাই হলে এরা মারাও যেতে পারে। মজার ব্যাপার হলো, এরা শখ করে শিশু হয় না, শুধুমাত্র জীবন যখন হুমকির মুখে পড়ে তখনই সৃষ্টিকর্তা এদের এই সুযোগ দেন। সব সাগর মহাসাগরই এদের দেখা মেলে। জাহাজের সাথে মিশে এরা এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়। বিজ্ঞানীরা এখন এদের নিয়ে প্রচুর গবেষণা করছেন। উদ্দেশ্য মানুষের চিকিৎসা। এদের কোষ পরিবর্তনের ক্ষমতা যদি আমরা বুঝতে পারি, তাহলে হয়তো ক্ষতিগ্রস্ত অঙ্গ বা টিস্যু পুনরায় তৈরি করা সম্ভব হবে। এমনকি বার্ধক্য রোধের চাবিকাঠিও হয়তো লুকিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা এই ক্ষুদ্র প্রাণীর মাঝে। সিনেমায় আমরা এমন উল্টো বয়সের গল্প দেখেছি, কিন্তু বাস্তবে এটি একমাত্র এই জেলিফিশের সাথেই ঘটে। বাস্তবে একমাত্র এই জেলিফিশটি সেই অবিশ্বাস্য জীবন যাপন করে। মৃত্যু যেখানে জীবনের শেষ অধ্যায়, সেখানে সৃষ্টিকর্তার এই সৃষ্টি প্রমাণ করেছে মৃত্যু মানেই শেষ নয়। শুধু জেলিফিশ নয়, হাইড্রা নামের আরেকটি ক্ষুদ্র প্রাণীও আছে যাদের বার্ধক্য আসে না। গভীর সমুদ্রের অন্ধকারে মহান রবের এমন আর কত সৃষ্টি লুকিয়ে আছে তা আমাদের কল্পনার বাইরে। বোনাস ফ্যাক্ট, জানেন কি এই প্রাণীটির কোনো মস্তিষ্ক বা ব্রেন বা হৃৎপিণ্ড নেই, তবুও তারা খাবার খোঁজে এবং বিপদ বোঝে শুধুমাত্র একটি নার্ভ নেট দিয়ে। মানুষকে যদি এমন সুযোগ দেওয়া হতো, আপনি কি তা গ্রহণ করতেন? কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো এমন এক প্রাণীকে নিয়ে যে মহাকাশেও বেঁচে থাকতে পারে, টাদি গ্রিডের মাঝে। সৃষ্টিকর্তার সৃষ্টির এমন সব রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। ফরাসি বিপ্লবের সময় গিলোটিনে যখন মানুষের মাথা কাটা হতো, তখন মৃত্যু ছিল নিশ্চিত এবং তাৎক্ষণিক। কারণ মানুষের মাথা শরীর থেকে আলাদা হলে রক্তক্ষরণ, শ্বাসকষ্ট এবং ব্রেইন ডেথের কারণে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু ঘটে। কিন্তু মহান সৃষ্টিকর্তা এমন এক প্রাণী তৈরি করেছেন যার মাথা কেটে ফেলার পরেও সে দিব্যি ঘুরে বেড়াতে পারে 1 সপ্তাহ বা তারও বেশি সময় ধরে। পরিচয় করিয়ে দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ঘৃণিত কিন্তু সবচেয়ে টেকসই প্রাণী তেলাপোকার সাথে। মাথা ছাড়া বেঁচে থাকা, পারমাণবিক বিস্ফোরণ সহ্য করা কিভাবে সম্ভব? চলুন এই বায়োলজিক্যাল ট্যাঙ্কের রহস্য ভেদ করি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন মাথা কাটার পরেও তেলাপোকা তাৎক্ষণিক মারা যায় না। সে নড়াচড়া করে, এমনকি বিপদ দেখলে দৌড়ে পালায়। মানুষের মাথা কাটলে গলার ধমনী দিয়ে তীব্র বেগে রক্ত বেরিয়ে যায়, কারণ আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার খুব বেশি। কিন্তু তেলাপোকার শরীরে কোনো রক্তচাপ নেই বললেই চলে। এদের রক্ত লাল নয়, সাদা বা বর্ণহীন। মাথা কাটার সাথে সাথেই এদের রক্ত জমাট বেঁধে যায় এবং ক্ষতস্থান সিল করে দেয়, ফলে রক্তক্ষরণে এরা মারা যায় না। দ্বিতীয়ত, আমরা নাক বা মুখ দিয়ে শ্বাস নিই। মাথা নেই মানে শ্বাস নেওয়ার পথ নেই। কিন্তু মহান রব তেলাপোকার শ্বাস নেওয়ার সিস্টেম মুখে দেননি। এদের শরীরের 2 পাশে ছোট ছোট ছিদ্র থাকে
যাকে বলা হয় স্পাইরাকলস। এই ছিদ্র দিয়ে বাতাস সরাসরি টিউবের মাধ্যমে শরীরের প্রতিটি অঙ্গে পৌঁছে যায়। এই প্রক্রিয়ার জন্য মস্তিষ্কের কোনো নিয়ন্ত্রণের প্রয়োজন নেই, তাই মাথা না থাকলেও এদের শরীর শ্বাস নিতে থাকে। তৃতীয়ত, আমাদের সব কাজ নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। ব্রেন কানেকশন বিচ্ছিন্ন হলে আমরা প্যারালাইজড হয়ে যাই। কিন্তু তেলাপোকার মস্তিষ্ক কেবল মাথায় সীমাবদ্ধ নয়, সৃষ্টিকর্তা এদের শরীরের প্রতিটি খণ্ডে মিনি ব্রেইন বা স্নায়ুগুচ্ছ দিয়েছেন, যাকে বলা হয় গ্যাংলিয়া। এই গ্যাংলিয়াগুলো স্বাধীনভাবে পা নাড়াতে এবং রিফ্লেক্স নিয়ন্ত্রণ করতে পারে, শরীর ছাড়াই হাঁটাচলা করতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটিও মরে যায় না, সেটিও কয়েক ঘন্টা পর্যন্ত জীবিত থাকে এবং সুর নাড়াতে থাকে। যদি সেই বিচ্ছিন্ন মাথাটিকে পুষ্টি দেওয়া হয়, তবে সেটি আরও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। তাহলে শেষ পর্যন্ত এরা মারা যায় কেন? উত্তর হলো তৃষ্ণায়। মাথা নেই মানে মুখ নেই, আর মুখ নেই মানে পানি পান করার কোনো উপায় নেই। ধীরে ধীরে এদের শরীর পানি শূন্য হয়ে পড়ে। মূলত ডিহাইড্রেশন বা পানির অভাবে 1 বা 2 সপ্তাহ পর এরা মারা যায়। না খেয়ে এরা প্রায় 1 মাস বেঁচে থাকতে পারে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ বেশি টেকা কঠিন। এরা শীতল রক্তের প্রাণী, তাই এদের শরীরে খুব কম খাবার বা শক্তির প্রয়োজন হয়। মাথা ছাড়াও এরা চুপচাপ বসে শক্তি সঞ্চয় করে। এছাড়া খোলা ক্ষত দিয়ে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস প্রবেশ করেও এদের মৃত্যুর কারণ হতে পারে। এই পোকাটি ডাইনোসরদেরও আগে প্রায় 30 কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে। মহান রব এদের ডিজাইন এতটাই নিখুঁত করেছেন যে কোটি বছরেও এদের খুব একটা পরিবর্তন বা বিবর্তনের প্রয়োজন হয়নি। একটি প্রচলিত ধারণা আছে, পারমাণবিক যুদ্ধে মানুষ মারা গেলেও তেলাপোকা বেঁচে থাকবে। এটি কি সত্য? আংশিক সত্য। মানুষের চেয়ে 10 গুণ বেশি রেডিয়েশন এরা সহ্য করতে পারে, কারণ এদের কোষ বিভাজন খুব ধীর গতিতে হয়। তবে খুব উচ্চ মাত্রায় রেডিয়েশনে এরাও মারা যাবে। এরা শক্তিশালী, কিন্তু অমর নয়। এদের গতির কথা জানেন? শরীরের আকারের অনুপাতে এরা চিতার চেয়েও দ্রুত। মানুষের সাইজের হলে এরা ঘন্টায় 330 কিলোমিটার বেগে দৌড়াতো। আপনি চটি দিয়ে মারার আগেই এরা পালিয়ে যায়, কারণ এদের প্রতিক্রিয়া সময় সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ। এদের পেছনে স্যারসি নামক 2টি ছোট রোম থাকে, যা বাতাসের সামান্যতম পরিবর্তনও টের পায়। এদের কঙ্কাল শরীরের বাইরে থাকে, এক্সোস্কেলেটন, যা নমনীয়। এরা নিজেকে চ্যাপ্টা করে কাগজের মতো সরু ফাঁক দিয়েও গলে যেতে পারে। মহান সৃষ্টিকর্তা দিয়েছেন সর্বভোগ পাকস্থলী। এরা কাগজ, আঠা, সাবান, এমনকি মানুষের চুলও হজম করতে পারে। নিজেরা শক্তপোক্ত হলেও এরা মানুষের জন্য ক্ষতিকর 33 ধরনের ব্যাকটেরিয়া বহন করে। এদের মরা চামড়া এবং বর্জ্য বাতাসের সাথে মিশে হাঁপানি বা অ্যাজমার বড় কারণ হয়ে দাঁড়ায়। এদের বংশবৃদ্ধির হার ভয়াবহ। একটিমাত্র মেয়ে তেলাপোকা বছরে কয়েক হাজার বাচ্চার জন্ম দিতে পারে। এমনকি মাথা কাটার পরেও যদি শরীরে ডিম থাকে, তবে সেই ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত শরীরটি বেঁচে থাকতে পারে। এদের স্মৃতিশক্তিও আছে। এরা রাস্তা চিনে রাখতে পারে এবং শেখানো জিনিস মনে রাখতে পারে। এরা একা থাকতে পছন্দ করে না। এরা রাসায়নিক সংকেত দিয়ে একে অপরকে ডেকে দলবদ্ধভাবে থাকে। ফ্লাশ করে দিলেই ভাববেন না মুক্তি পেলেন। এরা পানির নিচে 40 মিনিট পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারে। এদের একটি বড় দুর্বলতা হলো, মসৃণ মেঝেতে চিত হয়ে পড়ে গেলে এরা সহজে সোজা হতে পারে না এবং ওভাবেই মারা যায়। মাথা কাটার সময় কি এরা ব্যথা অনুভব করে? বিজ্ঞানীদের মতে এদের ব্যথা অনুভব করার মতো জটিল ইমোশন নেই। বিজ্ঞানীরা এখন এদের নার্ভ সিস্টেমে চিপ বসিয়ে বায়োবট বা সাইবর্গ তেলাপোকা বানাচ্ছেন, যা ভূমিকম্পে উদ্ধার কাজে ব্যবহার করা হবে। আমরা এদের নোংরা ভাবি, কিন্তু এরা আসলে খুব পরিষ্কার। মানুষের সংস্পর্শে আসার পর এরা নিজেকে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে। এক প্রজাতির তেলাপোকা আছে যা বাচ্চার জন্য দুধ দেয়। এই দুধ গরুর দুধের চেয়ে 3 গুণ বেশি পুষ্টিকর। সব তেলাপোকা পেস্ট বা ক্ষতিকর নয়। বনের তেলাপোকারা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। এরা পচা জিনিস খেয়ে পরিবেশে নাইট্রোজেন ভিড়িয়ে দেয়। মহান রবের ইকোসিস্টেমে এরা প্রাকৃতিক ঝাড়ুদার। এদের জিভ পায়ে থাকে। খাবারের উপর হাঁটলেই এরা বুঝতে পারে সেটা খাবার যোগ্য কিনা। এদের পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই আছে, যা দিয়ে এরা একসাথে সব দিকে দেখতে পায়, বিশেষ করে অন্ধকারে। আর যখন এরা উড়ে আসে তখন ভয়ের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। তবে সব প্রজাতি উড়তে পারে না। ছোট অবস্থায় পা ছেড়ে গেলে খোলস বদলানোর সময় এরা নতুন পা গজাতে পারে। খোলস বদলানোর সময় এরা সম্পূর্ণ সাদা রঙের হয়। কয়েক ঘন্টা পর আবার বাদামি রং ফিরে পায়। মহাকাশেও তেলাপোকা নেওয়া হয়েছিল।
দেখা গেছে সেখানে জন্ম নেওয়া বাচ্চারা পৃথিবীর বাচ্চাদের চেয়ে দ্রুত বড় হয় এবং শক্তিশালী হয়। জাপানিজ তেলাপোকা বরফের মধ্যেও বেঁচে থাকতে পারে। এদের শরীরে প্রাকৃতিক অ্যান্টিফ্রিজ লিকুইড থাকে। তবে এদেরও জোম আছে। জুয়েল ওয়াস্প নামের এক বোলতা এদের ব্রেনে বিষ দিয়ে জম্বি বানিয়ে ফেলে। আমরা এদের ভয় পাই, কিন্তু এরা আমাদের চেয়ে বহুগুণ বেশি ভয় পায়, কারণ আমরা তাদের জন্য টাইটান দানব। খাবারের চরম অভাব দেখা দিলে এরা একে অপরকে খেয়ে ফেলতে দ্বিধা করে না। এরা মূলত আফ্রিকা থেকে জাহাজে করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশে এদের রাজত্ব। এদের ডিজাইন বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি নিখুঁত সার্ভাইভাল মেশিন। আমরা ঘৃণায় নাক সিটকালেও বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে এরা এক মাস্টারপিস। মহান সৃষ্টিকর্তা তুচ্ছ এই প্রাণীকেও দিয়েছেন বাঁচার এমন সব কৌশল যা মানুষের কল্পনার বাইরে। তেলাপোকা সম্পর্কে জানার পর আপনার ধারণা কি বদলালো? এটি কি শুধুমাত্র ঘিনঘিনে নাকি বিস্ময়কর? কমেন্টে জানান। তবে প্লিজ কমেন্টে তেলাপোকার ইমোজি দেবেন না। আগামী ভিডিওতে দেখব টার্ডিগ্রেড বা ওয়াটার বিয়ার, যে প্রাণী ফুটন্ত পানি এবং মহাকাশের শূন্যতায়ও মরে না। অথবা প্ল্যাটিপাসের ভিডিওটি মিস করে থাকলে এখনই দেখে নিন। এমন সব রোমহর্ষক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, ভয় দেখানোর জন্য হলেও। আপনাদের ঘর তেলাপোকা মুক্ত থাকুক এই কামনায়। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন। মহান রবের প্রতিটি সৃষ্টি কোনো না কোনো কারণে গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ। বোনাস ফ্যাক্ট: তেলাপোকা প্রচুর গ্যাস বা বাতকর্ম করে, যা গ্লোবাল ওয়ার্মিংয়ে সামান্য হলেও ভূমিকা রাখে। সাবধান, তেলাপোকা পিষে মারবেন না, এতে তাদের পেটের ডিম ছড়িয়ে পড়তে পারে। Survival isn't about avoiding the storm. It's about learning to stand in the rain. জীববিজ্ঞানের সাধারণ নিয়ম হল স্তন্যপায়ী প্রাণীরা বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চারা মায়ের দুধ পান করে, যেমন মানুষ, বাঘ বা হাতি। অন্যদিকে পাখিরা ডিম পারে। এটা প্রকৃতির খুব সাধারণ একটি বিভাজন, কিন্তু মহান সৃষ্টিকর্তা এমন এক প্রাণী বানিয়েছেন যা এই সব নিয়মকে গুলিয়ে একাকার করে দিয়েছে। পরিচয় করিয়ে দিচ্ছি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী প্ল্যাটিপাসের সাথে, যে স্তন্যপায়ী হয়েও বাচ্চার বদলে ডিম পাড়ে। হাঁসের মতো ঠোঁট, বিভারের মতো লেজ আর সাপের মতো বিষ। একে বলা হয় প্রকৃতির ফ্র্যাঙ্কেনস্টাইন। 1799 সালে বিজ্ঞানীরা যখন প্রথমের চামড়া দেখেছিলেন, তারা ভেবেছিলেন এটি একটি ভুয়া প্রাণী। কেউ হয়তো হাঁসের ঠোঁট সেলাই করে বসিয়ে দিয়েছে। তারা কাঁচি দিয়ে এর ঠোঁট খোলার চেষ্টাও করেছিলেন সেলাই খোঁজার জন্য, কিন্তু এটি ছিল মহান রবের এক সত্যিকারের সৃষ্টি। এর চেহারা অদ্ভুত। মুখে হাঁসের মতো ঠোঁট থাকলেও তা পাখির মতো শক্ত নয়, বরং চামড়ার মতো নরম এবং রাবারের। শরীরের পেছনে আছে বিভারের মতো চ্যাপ্টা লেজ, যেখানে তারা চর্বি জমিয়ে রাখে। আর পায়ে আছে হাঁস বা ভোদরের মতো লিপ্ত পদ, যা সাঁতার কাটার জন্য পারফেক্ট। প্ল্যাটিপাস হল মনোট্রিম গোত্রের প্রাণী। পৃথিবীতে মাত্র দুটি প্রাণী এই গোত্রে টিকে আছে, প্ল্যাটিপাস এবং একিডনা। এরা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও সরীসৃপের মতো ডিম পাড়ে। এদের ডিম পাখির মতো শক্ত নয়, বরং চামড়ার মতো নরম হয়। মা প্ল্যাটিপাস প্রায় 10 দিন এই ডিমগুলোকে নিজের পেটের সাথে লেজ দিয়ে জড়িয়ে দেয়। ডিম ফুটে বের হওয়া বাচ্চাকে বলা হয় পাগল বা পুগল। এরা তখন জেলিবিনের মতো ছোট এবং অসহায় থাকে। এবার আসে সবচেয়ে বড় রহস্য। স্তন্যপায়ী মানেই মায়ের স্তন বা নিপল থাকবে, কিন্তু প্ল্যাটিপাসের কোনো নিপল নেই। তাহলে বাচ্চা দুধ খায় কিভাবে? মহান রব এদের পেটের চামড়ায় বিশেষ গ্রন্থি দিয়েছেন, যা দিয়ে ঘামের মতো দুধ বেরিয়ে আসে এবং বাচ্চারা তা চেটে খায়। যেহেতু দুধ লোমের ওপর গড়িয়ে পড়ে, তাই এতে জীবাণু মেশার ভয় থাকে। কিন্তু সৃষ্টিকর্তা এদের দুধে এমন এক প্রোটিন দিয়েছেন যা শক্তিশালী অ্যান্টিবায়োটিক। বিজ্ঞানীরা মনে করছেন এই দুধের প্রোটিন দিয়ে ভবিষ্যতে মানুষের জন্য সুপারবাগ প্রতিরোধী ওষুধ তৈরি করা সম্ভব হবে। এবার আসা যাক এদের শিকার পদ্ধতিতে। পানির নিচে এরা চোখ, কান এবং নাক সব বন্ধ করে ফেলে, অর্থাৎ এরা পুরোপুরি অন্ধ হয়ে শিকার করে। তাহলে দেখে কিভাবে? এখানেই মহান রবের কুদরত। এদের ঠোঁটে আছে প্রায় 40,000 ইলেকট্রোসেন্সার। কোনো চিংড়ি বা পোকা নড়াচড়া করলে তার পেশি থেকে যে সামান্য বিদ্যুৎ তৈরি হয় তা প্ল্যাটিপাস অনুভব করতে পারে। একে বলে ইলেকট্রোলোকেশন। এই প্রযুক্তি হাঙনেরও আছে, কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র প্ল্যাটিপাসই এই সিক্সথ সেন্স ব্যবহার করে। শিকার খোঁজার সময় এরা মাথা ডানে বামে নাড়ায়,
ঠিক মেটাল ডিটেক্টরের মতো করে নদী স্ক্যান করে। দেখতে নিরীহ ও কিউট মনে হলেও ভুলেও পুরুষ প্ল্যাটিপাসকে ধরতে যাবেন না, এরা অত্যন্ত বিষাক্ত। পুরুষ প্ল্যাটিপাসের পেছনের পায়ে কুকুরের নখের মতো একটি ধারালো স্পার বা কাঁটা থাকে, যার সাথে বিষের থলি যুক্ত। এই বিষ মানুষকে মেরে ফেলে না ঠিকই, কিন্তু এর ব্যথা এতটাই তীব্র যে মরফিন বা পেইন কিলার দিলেও কাজ হয় না। ভুক্তভোগীরা বলেন এই ব্যথা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বিষ থাকার ঘটনা বিরল। আপনি কি জানেন প্ল্যাটিপাসের কোনো পাকস্থলী নেই বা স্টম্যাক নেই? বিবর্তনের ধারায় এদের পাকস্থলী বিলুপ্ত হয়ে গেছে। খাবার সরাসরি খাদ্যনালী থেকে অন্ত্রে চলে যায়। এদের হজম শক্তি খুব সরল। পূর্ণবয়স্ক প্ল্যাটিপাসের কোনো দাঁত থাকে না। তারা নুড়ি পাথর আর শক্ত প্যাড দিয়ে খাবার পিষে খায়। পানির নিচে এরা খাবার খায় না, গালের থলিতে খাবার জমিয়ে পানির ওপরে ভেসে উঠে তারপর আয়েশ করে খায়। 2020 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন অতিবেগুনি লাইট বা ইউভি লাইটের নিচে প্ল্যাটিপাসের লোম নীলচে সবুজ রঙের জ্বলজ্বল করে। কেন তারা অন্ধকারে জ্বলে? এটি কি সঙ্গীকে আকর্ষণ করতে নাকি ছদ্মবেশের জন্য? তা এখনো এক রহস্য। এই অদ্ভুত প্রাণীটি প্রাকৃতিকভাবে কেবলমাত্র পূর্ব অস্ট্রেলিয়া এবং তাসমানিয়াতেই পাওয়া যায়। এদের জেনেটিক্সও মাথা নষ্ট করার মতো। মানুষের লিঙ্গ নির্ধারণ হয় 2টি ক্রোমোজোম দিয়ে, কিন্তু প্ল্যাটিপাসের লাগে 10টি XY 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 XY। এদের ডিএনএ আলোচনা করে দেখা গেছে এদের মধ্যে পাখি, সরীসৃপ এবং স্তন্যপায়ী 3 ধরনের প্রাণীর মিশ্রণ রয়েছে। এদের হাঁটার ভঙ্গিও সরীসৃপদের মতো। হাত পা শরীরের নিচে সোজা থাকে না, বরং টিকটিকির মতো দুপাশে ছড়ানো। এরা লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। ডাইনোসরদের যুগ থেকে এরা প্রায় অপরিবর্তিত অবস্থায় টিকে আছে। এদের লোম খুবই ঘন এবং ওয়াটারপ্রুফ। পানির নিচে ঘন্টার পর ঘন্টা থাকলেও এদের চামড়া ভিজে না, শরীর গরম থাকে। এদের ঘনত্ব পানির চেয়ে কম, তাই এরা কোনো চেষ্টা ছাড়াই ভেসে থাকতে পারে। ডুব দিতে হলে এদের জোর করে সাঁতার কাটতে হয়। এরা দিনের বেলা নদীর পাড়ে গর্ত খুঁড়ে ঘুমিয়ে কাটায়। এরা নেশাচর প্রাণী। খাদ্যের অভাব হলে এরা লেজে জমানো চর্বি খরচ করে বেঁচে থাকে। এই লেজ তাদের শক্তির রিজার্ভ ট্যাঙ্ক। এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং পেছনের পায়ের নখ দিয়ে নিজের লোম আঁচড়ায়। এরা একা থাকতে পছন্দ করে। প্রজনন ঋতু ছাড়া এরা একে অপরের সাথে মেলামেশা করে না। বন্য পরিবেশে এরা 10 থেকে 12 বছর এবং চিড়িয়াখানায় 17 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্ল্যাটিপাস নামটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ চ্যাপ্টা পা বা ফ্ল্যাটফুট। এদের পায়ের লিপ্ত পর্দা বা ওয়েবিং ফোল্ড করা যায়। সাঁতারের সময় ছড়ানো থাকে আর গর্ত খোঁড়ার সময় নখ বেরিয়ে আসে। এরা পানির নিচে 1 থেকে 2 মিনিট পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারে, এরপর ভেসে শ্বাস নিতে হয়। প্ল্যাটিপাস পোষা খুব কঠিন। এরা খুব দ্রুত স্ট্রেসড হয়ে যায় এবং মারা যেতে পারে। তাই অস্ট্রেলিয়া ছাড়া বাইরের চিড়িয়াখানায় এদের খুব কম দেখা যায়। অস্ট্রেলিয়ার আদিবাসী গল্প অনুযায়ী প্ল্যাটিপাস সৃষ্টি হয়েছিল এক নিঃসঙ্গ হাঁসের এবং এক জলহস্তী ইঁদুরের প্রেমের ফলে। বিজ্ঞান যাই বলুক, এটি মহান সৃষ্টিকর্তার এক কৌতূহলীপূর্ণ কিন্তু নিখুঁত ডিজাইন। তিনি দেখিয়েছেন যে তিনি কোনো নির্দিষ্ট নিয়মের অধীন নন। এদের প্রধান শত্রু হলো শেয়াল, সাপ এবং বড় ঈগল। তবে পানিতে এরা বেশ দ্রুত। এরা কি কোনো শব্দ করে? হ্যাঁ, বিরক্ত হলে এরা ছোট কুকুরের ছানার মতো গোঙানি শব্দ করে। এরা লম্বায় সাধারণত 15 থেকে 20 ইঞ্চি পর্যন্ত হয় এবং ওজনে 1 থেকে 2 কেজি মতো। এদের বৈজ্ঞানিক নামের অর্থ হলো পাখির মতো ঠোঁটওয়ালা হাঁস। স্তন্যপায়ী হলেও এদের শরীরের তাপমাত্রা মানুষের চেয়ে কম, 32 ডিগ্রি, যা সরীসৃপের বৈশিষ্ট্যের কাছাকাছি। এদের কান বাইরে থেকে দেখা যায় না, কিন্তু শোনার ক্ষমতা ভালো। পানিতে ডুব দিলেই কানের ছিদ্র অটোমেটিক বন্ধ হয়ে যায়। বর্তমানে নদী দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই অদ্ভুত প্রাণীটি হুমকির মুখে। এরা নিয়ার থ্রেটেন্ড লাইটে আছে। নদীর ইকোসিস্টেম বা ভারসাম্য রক্ষায় এরা পোকামাকড় খেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডুব দেওয়ার সময় এদের হার্টবিটও কমে যায়, যাতে অক্সিজেন কম খরচ হয়। মজার তথ্য, প্ল্যাটিপাস মানুষের চেয়েও বেশি গভীর বা রেম ঘুমে সময় কাটায়। বোধহয় এরা প্রচুর স্বপ্ন দেখে। প্ল্যাটিপাস হলো সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মাঝখানের এক জীবন্ত সেতু। অস্ট্রেলিয়ার কঠিন পরিবেশ, বন্যা এবং খরা সহ্য করেও এরা হাজার বছর টিকে আছে। ইন্টারনেটে এদের বেলিরাব বা পেটে সুরসুরি দেওয়ার ভিডিও খুব জনপ্রিয়। কিন্তু মনে রাখবেন সেই বিষাক্ত কাটার কথা। প্রজননের সময় এরা একে অপরের লেজ কামড়ে ধরে বৃত্তাকারে ঘুরতে থাকে। এটি তাদের প্রেমের নাচ। প্ল্যাটিপাস আমাদের শেখায় যে প্রকৃতির কোনো ধরাবাঁধা নিয়ম নেই। মহান সৃষ্টিকর্তা যেন তার সব রং এবং তুলি দিয়ে এই একটি প্রাণীকেই সব রকম বৈশিষ্ট্য দিয়ে সাজিয়েছেন। এই কৌতূহলী প্রাণীটি জীববিজ্ঞানের এক অমীমাংসিত বিস্ময়।
আপনার কি মনে হয় একে পাখি বলা, পশু নাকি সরীসৃপ বলা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। আগামী ভিডিওতে দেখব মেক্সিকান অ্যাক্সলটল, যে প্রাণী সারা জীবন শিশুই থেকে যায়, কখনো বুড়ো হয় না। অথবা পিস্টেল চিংড়ির সেই অবিশ্বাস্য ভিডিওটি মিস করে থাকলে এখনই দেখে নিন। প্রকৃতির এমন সব অদ্ভুত রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে অস্ট্রেলিয়ার এই আজব প্রাণী সম্পর্কে জানান। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রবের অসীম সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করুন। আল্লাহ হাফেজ। আমাদের সমাজে একটি খুব পরিচিত প্রবাদ আছে, কুমিরের কান্না বা মায়া কান্না, যার অর্থ হলো ভান করা বা মিথ্যা শোক প্রকাশ করা। মানুষ বিশ্বাস করে কুমির যখন তার শিকারকে চিবিয়ে খায় তখন সে নাকি দুঃখে কাঁদে, যেন শিকারের জন্য তার খুব মায়া হচ্ছে। কিন্তু একটি হিংস্র শিকারী প্রাণী খাওয়ার সময় কেন কাঁদবে? এটা কি আসলেই মায়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বিজ্ঞান? চলুন উন্মোচন করি কুমিরের কান্নার আসল রহস্য। এটি কি শুধুই মিথ নাকি সত্যি? উত্তরটি হলো হ্যাঁ, কুমির খাওয়ার সময় সত্যিই চোখে পানি ফেলে, কিন্তু এর কারণ আপনার ভাবনা থেকে সম্পূর্ণ আলাদা। এর কারণ বুঝতে হলে আমাদের কুমিরের চোখের গঠন দেখতে হবে। মহান সৃষ্টিকর্তা এদের চোখকে এক বিশেষ মেকানিজম দিয়ে তৈরি করেছেন। মানুষের চোখের মতো এদেরও চোখের পাতা আছে, কিন্তু এর বাইরেও আছে একটি স্বচ্ছ পর্দা বা তৃতীয় চোখের পাতা, যা আড়াআড়িভাবে বন্ধ হয়। পানির নিচে এই পর্দাটি গগলস বা চশমার মতো কাজ করে, যাতে তারা পানির নিচেও সবকিছু স্পষ্ট দেখতে পায়। কিন্তু যখন তারা ডাঙায় থাকে তখন বাতাস তাদের চোখকে শুকিয়ে ফেলে। চোখ ভেজা রাখা তাদের জন্য জরুরি, তাই মহান রব এদের চোখেও ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থি দিয়েছেন, যা চোখের পানি তৈরি করে চোখকে পরিষ্কার ও পিচ্ছিল রাখে। এই অশ্রু গ্রন্থির সাথে এদের সাইনাস এবং গলার ভেতরের অংশে সরাসরি সংযোগ রয়েছে। আর রহস্যটা এখানেই, কুমির যখন শিকার ধরে তখন সে খুব হিংস্রভাবে তা ছেঁড়ার চেষ্টা করে। তাদের খাবার ভঙ্গি মোটেও ভদ্র নয়। খাবার সময় তারা জোরে শ্বাস নেয় এবং হিস হিস শব্দ করে, কারণ তাদের মুখের ভেতর প্রচুর বাতাস চলাচল করে। এই সময় তাদের সাইনাসের ভেতরে বাতাসের প্রচণ্ড চাপ তৈরি হয়। এই গরম বাতাস এবং চাপ অশ্রু গ্রন্থিকে ধাক্কা দেয়, ফলে অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে পানি বা কান্না বেরিয়ে আসে। অর্থাৎ এই কান্না দুঃখের নয়, এটি নিতান্তই একটি শারীরিক প্রতিক্রিয়া, অনেকটা আমাদের হাঁচি দেবার মতো। বিজ্ঞানীরা দেখেছেন খাওয়ার সময় কুমির যত বেশি হিস হিস শব্দ করে তাদের চোখ দিয়ে তত বেশি পানি পড়ে। এই মিথটি কিন্তু নতুন নয়। 14 শতকের পর্যটক স্যার জন ম্যান্ডেভিল এবং শেক্সপিয়ারের লেখাতেও এই কুমিরের কান্নার কথা উল্লেখ আছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটি প্রমাণ করতে 7টি কুমিরকে খাইয়ে পরীক্ষা করেছিলেন। তারা দেখেন খাওয়ার সময় কুমিরের চোখ দিয়ে শুধু পানিই পড়ে না, বরং ফেনা বা বুদবুদও বের হয়। একে বগস সিনড্রোম বা প্যারাডক্সিক্যাল ল্যাক্রিভেশন বলা যেতে পারে। চেবানোর সময় নার্ভের সিগন্যাল কিছুটা উল্টাপাল্টা হয়ে অশ্রুগ্রন্থিকে সক্রিয় করে দেয়। কিন্তু এই কান্নার পানির একটি চমৎকার ব্যবহারও আছে প্রকৃতিতে। আপনারা হয়তো কুমিরের মাথায় প্রজাপতি বসে থাকতে দেখেছেন। এই প্রজাপতি বা মৌমাছিরা আসলে কুমিরের কান্না পান করতে আসে। বিজ্ঞানের ভাষায় একে বলে ল্যাক্রিফ্যাজি। কুমিরের চোখের পানিতে প্রচুর লবণ এবং মিনারেল থাকে, যা প্রজাপতির বেঁচে থাকার জন্য জরুরি। মহান রবের ইকোসিস্টেম কত নিখুঁত! কুমিরের চোয়াল পৃথিবীর অন্যতম শক্তিশালী। এদের কামড়ের জোর 3700 PSI, যা একটি ছোট ট্রাকের ওজনের সমান। এদের দাঁত ভেঙে গেলে চিন্তার কিছু নেই। সারা জীবনে এদের দাঁত প্রায় 50 বার পর্যন্ত নতুন করে গজাতে পারে। এদের পেটের অ্যাসিড এত শক্তিশালী যা তা হাড়, খুর এমনকি লোহাও গলিয়ে ফেলতে পারে। হজমে সাহায্য করার জন্য এরা জেনে শুনে পাথর গিলে ফেলে। এই পাথরগুলো পেটের ভেতর গ্রাইন্ডার হিসেবে কাজ করে খাবার পিষে ফেলে। সরীসৃপ হলেও কুমিরের হৃৎপিণ্ড মানুষের মতো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটি মহান সৃষ্টিকর্তার এক উন্নত ডিজাইন। পানির নিচে ডুব দেওয়ার সময় এরা হার্টের একটি বিশেষ ভালভ বন্ধ করে রক্তকে ফুসফুসে না পাঠিয়ে শরীরে পাঠিয়ে দেয়, যাতে বেশিক্ষণ অক্সিজেন থাকে। এরা ডাইনোসরদের আমল থেকে পৃথিবীতে আছে। বিশাল উল্কাপাতে ডাইনোসর বিলুপ্ত হলেও কুমির টিকে আছে প্রায় 20 কোটি বছর ধরে। এদের শিকার করার প্রধান কৌশল হলো ধৈর্য। এরা ঘন্টার পর ঘন্টা মরা কাঠের মতো ভেসে থাকতে পারে, কিন্তু শিকার রেঞ্জের মধ্যে আসতেই চোখের পলকে এরা রকেটের গতিতে আক্রমণ করে। বড় শিকারকে ছিঁড়ে খাওয়ার জন্য এরা ডেথ রোল ব্যবহার করে। কামড়ে ধরে শরীরকে ঘুরপাক খাইয়ে মাংস ছিঁড়ে নেয়। এদের চোয়ালে ছোট ছোট কালো ফোঁটা থাকে, যাকে আইএসও সেন্সার বলা হয়। এগুলো পানির সামান্যতম কম্পনও টের পায়। মানুষের আঙুলের ডগার থেকেও এগুলো বেশি স্পর্শকাতর।
রাতে এদের চোখের পেছনে থাকা ট্যাপেটাম লুসিডাম স্তরের কারণে চোখ জল করে এবং অন্ধকারেও এরা দিনের মতো দেখে। এত হিংস্র হলেও এরা খুব যত্নবান মা কুমির ডিম ফোটার পর বাচ্চাদের মুখে করে সাবধানে পানিতে নিয়ে যায়। মজার ব্যাপার হলো কুমিরের ডিম থেকে ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করে বাসার তাপমাত্রার ওপর, জেনেটিক্স দিয়ে নয়। এরা এক চোখ খোলা রেখে ঘুমাতে পারে, অর্থাৎ মস্তিষ্কের অর্ধেক ঘুমায় আর বাকি অর্ধেক পাহারায় থাকে। এদের মেটাবলিজম খুব ধীর। একটি বড় কুমির একবার পেট ভরে খাওয়ার পর না খেয়ে 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কুমির সারা জীবন ধরে বড় হতে থাকে। লোলং নামের একটি লবণাক্ত জলের কুমির লম্বায় ছিল 20 ফুটেরও বেশি। এরা বেশ বুদ্ধিমান। শিকারী পাখিদের ধোঁকা দেওয়ার জন্য এরা মাথায় গাছের ডালপালা নিয়ে ভেসে থাকে, যাতে পাখিরা বাসা বানাতে এসে আটকা পড়ে। সরীসৃপদের মধ্যে টুলস বা যন্ত্রপাতি ব্যবহারের এটি এক বিরল উদাহরণ। পানিতে রাজা হলেও ডাঙায় এরা কম যায় না। প্রয়োজনে এরা ঘোড়ার মতো গ্যালাপ করে দৌড়তে পারে। এদের আয়ু মানুষের মতোই। এরা গড়ে 70 থেকে 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। কুমিরের রক্তে এমন শক্তিশালী অ্যান্টিবডি আছে যা HIV বা সুপারবাগের মতো জীবাণুও ধ্বংস করতে পারে। নোংরা পানিতে মারামারি করে হাত পা ছিঁড়ে গেলেও এদের ইনফেকশন হয় না। এদের ইমিউন সিস্টেম অসাধারণ। লবণাক্ত জলের কুমিররা শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে দেয় জিভে থাকা বিশেষ গ্ল্যান্ড দিয়ে। এদের লেজ নিছক লেজ নয়, এটি একটি শক্তিশালী প্রপেলার। এই লেজের ধাক্কায় এরা পানি থেকে পুরো শরীর শূন্যে ভাসিয়ে দিতে পারে। শীতকালে বরফ জমা পানিতে এরা ব্রুমেশন অবস্থায় চলে যায়, শুধু নাকটুকু পানির ওপরে রেখে বরফের মধ্যে জমে থাকে। প্রতি বছর কুমিরের আক্রমণে বিশ্বে প্রায় 1000 মানুষ মারা যায়। এরা আফ্রিকায় জলহস্তির পর সবচেয়ে বিপজ্জনক প্রাণী। এদের পিঠের চামড়া বা স্কেলগুলোতে হাড়ের মতো শক্ত অস্টিওডার্ম থাকে, যা বরমের মতো কাজ করে। এটি ছোটখাটো গুলিও আটকাতে পারে। প্রজনন ঋতুতে এরা পানির নিচে ইনফ্রাসাউন্ড বা খুব নিচু স্বরের শব্দ তৈরি করে, যার কম্পনে পানি নাচতে শুরু করে। এরা নিজেদের এলাকা নিয়ে খুব সচেতন। অন্য কোনো পুরুষ কুমির ঢুকলে ভয়াবহ লড়াই বাঁধে। ছোটবেলায় শুনেছি পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে, কিন্তু বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। এটি সম্ভবত একটি মিথ। এদেরও শত্রু আছে। দক্ষিণ আমেরিকায় জ্যাগুয়ার পানিতে নেমে কেইমান বা ছোট কুমির শিকার করে। কুমিররা সুযোগ পেলে ছোট কুমিরদের খেয়ে ফেলে। এদের জীবনে দয়া মায়ার স্থান নেই। কুমিরের এই নকশা মহান কারিগরের এক মাস্টারপিস। এটি একটি নিখুঁত কিলিং মেশিন। ইকোসিস্টেমে এদের ভূমিকা বিশাল। এরা মরা ও অসুস্থ প্রাণী খেয়ে নদী পরিষ্কার রাখে। তো কুমিরের কান্না কোনো ঝলনা নয়, এটি কেবল একটি শারীরিক সীমাবদ্ধতা। আমরা মানুষরা পশু পাখির আচরণকে নিজেদের আবেগের সাথে মিলিয়ে ফেলি, যা ঠিক নয়। কুমির আমাদের শেখায় পরিবর্তনশীল পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে শক্ত করতে হয়। বিশ্বাস করবেন কিনা জানি না, মাঝে মধ্যে কুমির ফলমূলও খায়। মায়া কান্না হোক আর আসল কান্না, এই প্রাণীর সামনে না পড়াই বুদ্ধিমানের কাজ। কুমির আপনার কাছে কেমন লাগে, ভয়ের নাকি জৌলসপূর্ণ? কমেন্টে জানান। আগামী ভিডিওতে দেখব কোমোডো ড্রাগন, যার কামড়ে বিষ নয়, থাকে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া। অথবা গিরগিটির রং বদলানোর ভিডিওটি মিস করে থাকলে এখনই দেখে নিন। এমন সব রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই রহস্য জানান। বন্য প্রাণী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন। মহান রবের সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করুন। আল্লাহ হাফেজ। বোনাস ফ্যাক্ট, ছোট কুমিররা বাছেও চড়তে পারে, তাই ওপরেও নজর রাখবেন এবং কখনোই এদের খাবার দিতে যাবেন না। প্রেমের ক্ষেত্রেও রঙের ভূমিকা আছে। পুরুষ গিরগিটি সঙ্গীকে পটাতে শরীরের সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দর রঙগুলো প্রদর্শন করে। গ্রাম বাংলায় একটি কুসংস্কার আছে যে গিরগিটি মানুষের চুলে কামড় দিলে মানুষ অন্ধ হয়ে যায়। গাছে চলার জন্য মহান রব এদের পাগুলোকে বানিয়েছেন সাঁড়াশির মতো। একে বলা হয় জাইগোড্যাকটাইল পা। জাদুর সিনেমাতে আমরা দেখি চোখের পলকে কোনো কিছু তার রং বদলে ফেলছে, মনে হয় যেন কোনো ভেলকি। কিন্তু মহান সৃষ্টিকর্তা বাস্তবে এমন এক প্রাণী তৈরি করেছেন যার কাছে রং বদলানো কোনো জাদু নয়, বরং এক নিত্য নৈমিত্তিক ব্যাপার। পরিচয় করিয়ে দিচ্ছি প্রকৃতির রংবাজ গিরগিটি বা ক্যামেলিয়ানের সাথে, রং বদলানোর ওস্তাদ। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি গিরগিটি নিজেকে লুকানোর জন্য পরিবেশের সাথে রং মিলিয়ে ফেলে। একে বলা হয় ক্যামোফ্লেজ। কিন্তু বিজ্ঞান বলছে এটি সম্পূর্ণ সত্য নয়। তারা মূলত লুকানোর জন্য নয়, বরং তাদের মুড বা মেজাজ দেখানোর জন্য রং বদলায়। রাগ, ভয়, ভালোবাসা সবই তারা রঙের মাধ্যমে প্রকাশ করে। কিন্তু তাদের শরীরের ভেতর এই রঙের খেলা চলে কিভাবে?
এর উত্তর লুকিয়ে আছে তাদের চামড়ার গভীরে। মোহন রব এদের চামড়াকে তৈরি করেছেন বেশ কয়েকটি জটিল স্তরে। একদম ওপরের স্তরে থাকে হলুদ এবং লাল রঙের পিগমেন্ট বা রঞ্জক পদার্থ। এগুলো সাধারণ রঙের থলির মতো, কিন্তু আসল জাদু ঘটে তার নিচের স্তরে। এখানে থাকে ইরিডোফোর্স নামের বিশেষ কোষ, যার ভেতরে সাজানো থাকে ন্যানো ক্রিস্টাল। এগুলো কোনো রং নয়, বরং ছোট ছোট আয়না বা প্রিজমের মতো। এগুলো আলোর নির্দিষ্ট রঙকে প্রতিফলিত করে। গিরগিটি যখন শান্ত থাকে তখন এই ক্রিস্টালগুলো খুব কাছাকাছি থাকে এবং নীল আলো প্রতিফলিত করে। ওপরের হলুদ রঙের সাথে মিশে তা হয়ে যায় সবুজ। কিন্তু যখন তারা উত্তেজিত হয় তখন তারা চামড়া টান টান করে ক্রিস্টালগুলোর মাঝখানের দূরত্ব বাড়িয়ে দেয়। তখন আর নীল নয়, বরং লাল বা হলুদ আলো প্রতিফলিত হয়। অর্থাৎ গিরগিটি তার মনের অবস্থার ওপর ভিত্তি করে শরীরের ফিজিক্স বদলে ফেলে। রেগে গেলে তারা লাল কমলা রং ধারণ করে শত্রুকে ভয় দেখায়। আবার যদি তারা ভয় পায় বা হেরে যায় তবে নিজেকে ছোট করে কালচে বা খৈরি রঙে বদলে ফেলে, যেন বলছে আমাকে মেরো না, আমি দুর্বল। প্রেমের ক্ষেত্রেও রঙের ভূমিকা আছে। পুরুষ গিরগিটি সঙ্গীকে পটাতে শরীরের সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দর রঙগুলো প্রদর্শন করে। রং বদলানোর আরেকটি বড় কারণ হল তাপমাত্রার নিয়ন্ত্রণ। শীতে রোদ পোহানোর সময় তারা কালো হয় যাতে তাপ শোষণ করা যায়, আর গরমে তারা হালকা রঙের হয়। চামড়া তো গেল, এবার আসা যাক তাদের চোখের কথায়। মহান সৃষ্টিকর্তা এদের চোখকে দিয়েছেন 360 ডিগ্রি ভিশন। এদের দুটি চোখ স্বাধীনভাবে নড়তে পারে, অর্থাৎ এক চোখ দিয়ে তারা সামনের শিকার দেখে, অন্য চোখ দিয়ে পেছনের শত্রুকে খেয়াল রাখে। কিন্তু যখনই শিকারের দেখা পায় তখনই দুটি চোখই ফোকাস করে এক বিন্দুতে। তৈরি হয় নিখুঁত বাইনোকুলার ভিশন। শিকার ধরার জন্য এদের কাছে আছে এক গোপন সুপার ওয়েপন, তাদের জিহ্বা। এই জিহ্বা তাদের শরীরের দৈর্ঘ্যের দ্বিগুণ লম্বা হতে পারে। অর্থাৎ আপনার উচ্চতা যদি 5 ফুট হয় তবে আপনার জিহ্বা হতো 10 ফুট লম্বা। এটি কোনো সাধারণ পেশি নয়, এটি ব্যালিস্টিক মিসাইল। 0 থেকে 60 মাইল গতি তুলতে এর সময় লাগে মাত্র 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ। জিহ্বা ছোড়ার সময় প্রায় 41 জি অর্থাৎ 41 জি ফোর্স তৈরি হয়, যা মহাকাশ রকেটের চেয়েও বেশি। জিভের আগায় চুইংগামের মতো আঠালো মিউকাস এবং সাকশন কাপের মতো গঠন থাকে, যা শিকারকে আটকাতে সাহায্য করে। এটি স্প্রিংয়ের মতো মুখের ভেতর গুছানো থাকে এবং হাড়ের ওপর স্লাইড করে বেরিয়ে আসে। তবে সব সময় নিশানা ঠিক থাকে না। মিস করলে জিভা গুটিয়ে নিতে এদের একটু সময় লাগে। গাছে চলার জন্য মহান সৃষ্টিকর্তা এদের পাগুলোকে বানিয়েছেন সাঁড়াশির মতো। একে বলা হয় জাইগোড্যাকটাইল পা। এই সাঁড়াশি গ্রিপের কারণে প্রবল বাতাসেও এরা ডাল থেকে পড়ে যায় না। এদের লেজকে বলা হয় পঞ্চম হাত। এটি দিয়ে তারা ডাল জড়িয়ে ধরতে পারে এবং ঝুলে থাকতে পারে। এদের হাঁটার স্টাইল খুব অদ্ভুত। এরা দোল খেতে খেতে বা রক করতে করতে হাঁটে। কেন জানেন? যাতে শিকারী প্রাণীরা ভাবে এটি কোনো নড়বড়ে পাতা বা ডাল। বাতাসের সাথে মিশে যাওয়াই এদের কৌশল। গিরগিটির বাইরের দিকে কোনো কান নেই, এরা খুব একটা ভালো শুনতে পায় না। তবে এরা মাটির বা ডালের কম্পন খুব ভালোভাবে অনুভব করতে পারে, যা দিয়ে তারা শত্রুর আগমন টের পায়। গিরগিটির আকার চালের দানার মতো ছোট থেকে শুরু করে বিড়ালের সমান বড়ও হতে পারে। ম্যাডাগাস্কারের ব্রুকেশিয়া মাইক্রা হল পৃথিবীর অন্যতম ক্ষুদ্র মেরুদণ্ডী প্রাণী, যা আপনার আঙুলের ডগায় অনায়াসে বসে থাকতে পারে। এদের প্রধানত পাওয়া যায় আফ্রিকা এবং ম্যাডাগাস্কারে। এছাড়া দক্ষিণ ইউরোপ এবং এশিয়াতেও কিছু প্রজাতি আছে। এরা মূলত পতঙ্গভোজী। ফড়িং, ঝিঝি পোকা এদের প্রিয় খাবার। তবে বড় প্রজাতিরা ছোট পাখি বা ইঁদুরও খেয়ে ফেলে। এরা সাধারণত জমা পানি পান করে না। পাতায় জমে থাকা শিশির বা বৃষ্টির ফোঁটা চেটে খায়। সাপের মতো এরাও নিয়মিত খোলস বা চামড়া বদলায়। পুরনো চামড়া ফেটে গিয়ে নতুন চকচকে চামড়া বেরিয়ে আসে। এরা অত্যন্ত অসামাজিক প্রাণী, একা থাকতেই পছন্দ করে। অন্য কাউকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। বেশিরভাগ গিরগিটি ডিম পাড়ে। মা মাটিতে গর্ত করে ডিম পেড়ে ঢেকে দিয়ে চলে যায়। তবে কিছু প্রজাতি যেমন জ্যাকসন্স ক্যামেলিয়ন সরাসরি বাচ্চার জন্ম দেয়। এদের কিছু প্রজাতি যেমন লাবর্ডস ক্যামেলিয়ন মাত্র 4-5 মাস বাঁচে। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এটি সবচেয়ে কম আয়ু। অন্ধকারে আল্ট্রাভায়োলেট বা ইউভি লাইটের নিচে এদের হাড়গুলো নীল রঙের আভা ছড়ায়, যা সত্যিই ভুতুড়ে। এরা ডাইনোসরদের বিলুপ্তির পর থেকে প্রায় 6 কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে। গ্রাম বাংলায় একটি কুসংস্কার আছে যে গিরগিটি মানুষের চুলে কামড় দিলে মানুষ অন্ধ হয়ে যায়।
এটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। গিরগিটি বিষাক্ত নয়, এদের কামড়ে বিষ থাকে না, তবে সামান্য ব্যথা লাগতে পারে। এদের পোষা প্রাণী হিসেবে রাখা খুব কঠিন। সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা না পেলে এরা দ্রুত মারা যায়। এরা খুব স্পর্শকাতর। অতিরিক্ত নাড়াচাড়া বা ভয় দেখালে স্ট্রেসের কারণে এদের ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায়। এদের গায়ের নকশা এবং রঙের বিন্যাস দেখলে মনে হয় যেন কোনো নিপুণ শিল্পী তাদের তুলি দিয়ে এঁকেছেন। ঘুমের সময় এরা লেজ গুটিয়ে পাতার আড়ালে ঘুমায় এবং তখন এদের গায়ের রং ফ্যাকাশে হয়ে যায়। আত্মরক্ষার জন্য এরা শরীর ফুলিয়ে নিজেকে বড় দেখায় এবং মুখ হাঁ করে হিসিস শব্দ করে। কিছু প্রজাতির মাথায় ডাইনোসরের মতো 3টি শিং থাকে, যা দিয়ে পুরুষরা মারামারি করে। এরা খুব ধীর গতির হলেও নিখুঁত ন্যাভিগেটর। গাছ থেকে গাছে যাওয়ার রাস্তা এরা ভালো চেনে। চোখের জটিল লেন্স, জিভের মেকানিজম আর স্কিনের ফিজিক্স সব মিলিয়ে এটি এক বায়োলজিক্যাল বিস্ময়। মহান সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণীকে দিয়েছেন তার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার সেরা প্রযুক্তি। গিরগিটি আমাদের শেখায় পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করা বা মানিয়ে নেওয়াই টিকে থাকার মূল মন্ত্র। জীবনের গতি সব সময় বাড়াতে হয় না, কখনো কখনো ধীর স্থির হয়ে লক্ষ্যে ফোকাস করা বেশি জরুরি। আপনি যদি গিরগিটি হতেন তাহলে এখন আপনার গায়ের রং কি হতো? রাগের লাল নাকি শান্ত সবুজ? কমেন্টে জানান। আগামী ভিডিওতে দেখব সমুদ্রের গিরগিটি মিমিক অক্টোপাস, যে রং এবং আকৃতি দুই বদলাতে পারে। অথবা ইলেকট্রিক ইলের ভিডিওটি মিস করে থাকলে এখনই দেখে নিন। প্রকৃতির এমন সব রঙিন রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটা স্টিকি হিট করুন। বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও অবাক করে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন। মহান রবের সৃষ্টির রঙে আপনার জীবনও রঙিন হোক। আল্লাহ হাফেজ। মানুষের শরীরে একটি মাত্র হৃৎপিণ্ড থাকে। এটি যখনই থমকে যায় আমাদের জীবন প্রদীপ নিভে যায়। কিন্তু ভেবে দেখুন তো, যদি এমন কোনো প্রাণী থাকে যার বুকে একটি বা দুটি নয় বরং 3টি হৃৎপিণ্ড সচল থাকে। গভীর সমুদ্রের অন্ধকারে মহান সৃষ্টিকর্তা এমন এক প্রাণী লুকিয়ে রেখেছেন যার গঠন আমাদের চেনা পৃথিবীর সব নিয়ম ভেঙে দেয়। বলছিলাম সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান এবং রহস্যময় অমেরুদণ্ডী প্রাণী অক্টোপাসের কথা। 3টি হৃৎপিণ্ড, নীল রঙের রক্ত এবং 9টি মস্তিষ্ক। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। প্রথমেই আসা যাক এর হৃৎপিণ্ডের কথায়। মহান রব এর শরীরের ভেতরটা সাজিয়েছেন এক অদ্ভুত প্রকৌশলে। অক্টোপাসের শরীরের ঠিক মাঝখানে থাকে সবচেয়ে বড় হৃৎপিণ্ডটি, যাকে বলা হয় সিস্টেমিক হার্ট। এই প্রধান হৃৎপিণ্ডটির কাজ হল পুরো শরীরে এবং অঙ্গ প্রত্যঙ্গে রক্ত পাম্প করে পাঠানো, ঠিক মানুষের হৃৎপিণ্ডের মতো। কিন্তু পানির নিচে শ্বাস নেওয়ার জন্য এদের গিলস বা ফুলকা দিয়ে প্রচুর অক্সিজেন সংগ্রহ করতে হয়। একটি হৃৎপিণ্ড দিয়ে এই কাজ কঠিন, তাই সৃষ্টিকর্তা এদের গিলসের গোড়ায় আরও 2টি ছোট হৃৎপিণ্ড বসিয়ে দিয়েছেন, যাদের নাম ব্র্যাঙ্কিয়াল হার্ট। এই ছোট 2টি হৃৎপিণ্ডের কাজ হল শরীর থেকে আসা দূষিত রক্তকে ঠেলে ফুলকার ভেতর দিয়ে পাঠানো, যাতে রক্তটি অক্সিজেনে পূর্ণ হতে পারে। অর্থাৎ ছোট 2টি হৃৎপিণ্ড রক্ত পরিষ্কার করে আর বড় হৃৎপিণ্ডটি সেই পরিষ্কার রক্ত সারা শরীরে পৌঁছে দেয়। কি অসাধারণ টিমওয়ার্ক! তবে এখানে একটি দুর্বলতাও আছে। অক্টোপাস যখন দ্রুত সাঁতার কাটে তখন তার প্রধান হৃৎপিণ্ডটি কাজ করা বন্ধ করে দেয়। ফলে সাঁতার কাটলে এরা খুব দ্রুত হাঁপিয়ে ওঠে এবং ক্লান্ত হয়ে পড়ে। এই কারণে অক্টোপাস সাধারণত সাঁতার কাটার বদলে সমুদ্রের তলদেশ দিয়ে হামাগুড়ি দিয়ে চলতেই বেশি পছন্দ করে। হৃৎপিণ্ড তো গেল, এবার আসা যাক রক্তের ব্যাপারে। অক্টোপাসের শরীর কাটলে লাল নয় বরং নীল রঙের রক্ত বের হয়। মানুষের রক্ত লাল হয় হিমোগ্লোবিনের কারণে, যার মূল উপাদান হলো আয়রন বা লোহা। লোহায় বাতাস লাগলে যেমন লালচে মরিচা পড়ে, আমাদের রক্ত তাই লাল। কিন্তু অক্টোপাসের রক্তে হিমোগ্লোবিনের বদলে থাকে হিমোসায়ানিন, আর এর মূল উপাদান লোহা নয় বরং তামা বা তামা। তামা যখন অক্সিজেনের সাথে মেশে তখন তা নীল বর্ণ ধারণ করে, তাই এদের রক্ত নীল। কিন্তু সৃষ্টিকর্তা কেন লোহা বাদ দিয়ে তামা দিলেন? কারণ অক্টোপাস থাকে গভীর সমুদ্রের হিমশীতল অন্ধকারে, যেখানে তাপমাত্রা খুব কম এবং অক্সিজেনের অভাব। সেখানে আমাদের লাল রক্ত জমাট বেঁধে যেত, কিন্তু নীল রক্ত কম অক্সিজেনেও দারুণ কার্যকর। তবে এই নীল রক্ত পানির চেয়ে অনেকটা ঘন এবং আঠালো।
এই ঘন রক্তকে শরীরের আনাচে কানাচে পাম্প করতে হৃৎপিণ্ডগুলোর প্রচুর শক্তির প্রয়োজন হয়। এ কারণেই এদের 3টি শক্তিশালী পাম্প বা হৃৎপিণ্ড দরকার। শরীর তো গেল, এবার আসা যাক অক্টোপাসের বুদ্ধিমত্তার কাছে। বিজ্ঞানীরা বলেন এরা সমুদ্রের প্রাইমেট বা শিম্পাঞ্জি। আমাদের মস্তিষ্ক থাকে মাথায়, কিন্তু মহান রব অক্টোপাসের মস্তিষ্ককে পুরো শরীরে ছড়িয়ে দিয়েছেন। এদের মোট 9টি মস্তিষ্ক। একটি মূল মস্তিষ্ক থাকে মাথায়, যেটা অনেকটা ডোনাট আকৃতির, এবং এটি খাদ্যনালীকে ঘিরে থাকে। আর বাকি 8টি বাহন প্রতিটিতে নিজস্ব মিনি ব্রেন বা স্নায়ুগুচ্ছ রয়েছে। এর মানে হলো অক্টোপাসের প্রতিটি হাত স্বাধীনভাবে চিন্তা করতে পারে। মূল ব্রেনের নির্দেশ ছাড়াই তারা কাজ করতে সক্ষম। এমনকি শরীর থেকে কোনো হাত কেটে ফেললেও সেই কাটা হাতটি কিছুক্ষণ নড়াচড়া করতে পারে এবং খাবার আঁকড়ে ধরতে পারে। একটি সাধারণ অক্টোপাসের শরীরে প্রায় 50 কোটি নিউরন থাকে, যার 2/3 থাকে তাদের বাহুতে। এই বুদ্ধিমত্তা দিয়ে তারা জটিল সমস্যার সমাধান করতে পারে, যেমন বন্ধ কাচের বয়মের ঢাকনা খুলে বেরিয়ে আসা তাদের জন্য বাঁ হাতের খেলা। এরা নারকেলের খোসা বা ঝিনুককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং বিপদে পড়লে তার ভিতরে লুকিয়ে থাকে। শুধু তাই নয়, এরা খেলার ছলে সময় কাটায়, যা উন্নত বুদ্ধিমত্তার লক্ষণ। আত্মরক্ষার জন্য মহান সৃষ্টিকর্তা এদের দিয়েছেন প্রকৃতির সবচেয়ে উন্নত ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ ধরার ক্ষমতা। ক্যামেলিয়ন বা গিরগিটি রং বদলতে কয়েক মিনিট সময় নেয়, কিন্তু অক্টোপাস চোখের পলকে মাত্র 200 মিলিসেকেন্ডে নিজের রূপ বদলে ফেলতে পারে। এর রহস্য হলো এদের ত্বকের নিচে থাকা হাজার হাজার রঙিন কালির থলি, যাকে বলা হয় ক্রোম্যাটোফোর্স। অক্টোপাস তার পেশি সংকুচিত বা প্রসারিত করে এই থলিগুলোকে নিয়ন্ত্রণ করে, ঠিক যেমন আপনার টিভির পিক্সেলগুলো জ্বলে আর নেভে। শুধু রং নয়, এরা ত্বকের টেক্সচারও বদলাতে পারে। মসৃণ ত্বককে মুহূর্তের মধ্যে খসখসে পাথরের মতো করে ফেলে প্যাপিলি নামক বিশেষ পেশির মাধ্যমে। কিছু প্রজাতির অক্টোপাস তো এতটাই দক্ষ যে তারা বিষাক্ত সাপের বা লায়ন ফিশের আকৃতি নকল করে শত্রুকে ভয় দেখায়। ছদ্মবেশে কাজ না হলে তারা ছুড়ে দেয় ঘন কালির মেঘ। এই কালিতে টাইরোসিনেজ এনজাইম থাকে, যা শিকারী প্রাণীর ঘ্রাণ শক্তি এবং দৃষ্টি ভোঁতা করে দেয়। পালানোর সময় এরা জেট প্রপালশন পদ্ধতি ব্যবহার করে। শরীরের ভেতর পানি জমিয়ে সজোরে পেছন দিকে বের করে দেয়, ঠিক রকেটের মতো। যেহেতু এদের শরীরে কোনো হাড় নেই, তাই একটি বিশাল অক্টোপাস কয়েনের মতো ছোট ছিদ্র দিয়েও গলে বেরিয়ে যেতে পারে। এদের শরীরে শক্ত অংশ বলতে একটি, তাদের মুখ বা বিক, যা দেখতে টিয়া পাখির ঠোঁটের মতো। সব অক্টোপাসই কম বেশি বিষাক্ত, তবে ব্লু রিংড অক্টোপাসের বিষ এতই মারাত্মক যে তা মুহূর্তে একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে। এদের দৃষ্টিশক্তিও প্রখর। এদের চোখের মণি সবসময় মাটির সমান্তরালে থাকে, শরীর যতই বাঁকা হোক না কেন। মানুষের চোখে ব্লাইন্ড স্পট থাকলেও মহান সৃষ্টিকর্তা অক্টোপাসের চোখকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করে বানিয়েছেন। এদের কোনো ব্লাইন্ড স্পট নেই। এদের হাতের চোষক বা সাকারগুলো দিয়ে এরা শুধু ধরে না, বরং স্বাদও গ্রহণ করে, অর্থাৎ এরা হাত দিয়ে খাবার চেখে দেখতে পারে। অক্টোপাসের জীবনের শেষ অধ্যায়টি বড়ই করুণ। প্রজননই এদের জীবনের শেষ কাজ। পুরুষ অক্টোপাসের একটি বিশেষ হাত থাকে, যার নাম হেক্টোকোটাইলাস। এটি দিয়ে সে স্ত্রীর শরীরে স্পার্মের প্যাকেটটি সাবধানে পৌঁছে দেয়। মিলনের কয়েক সপ্তাহ পরই পুরুষ অক্টোপাসটি বার্ধক্যজনিত কারণে মারা যায়। কিন্তু আসল ট্র্যাজেডি ঘটে মা অক্টোপাসের সাথে। সে একটি নিরাপদ গুহা খুঁজে বের করে এবং হাজার হাজার ডিম পারে। ডিম ফুটে বাচ্চা বেরোতে কয়েক মাস, এমনকি কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে কয়েক বছরও লেগে যায়। এই পুরো সময় মা অক্টোপাস ডিম ছেড়ে কোথাও যায় না। সে শিকার করা বন্ধ করে দেয়। চোখের সামনে খাবার ভেসে গেলেও সে তা স্পর্শ করে না। তার শরীর নিজের পেশিগুলোকেই ভেঙে শক্তি উৎপাদন করতে থাকে। ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যেদিন ডিম ফুটে বাচ্চারা বেরিয়ে আসে, ঠিক সেদিনই বা তার কয়েকদিন পরেই মা অক্টোপাসের মৃত্যু হয়। বিজ্ঞানীরা দেখেছেন ডিম পাড়ার পর এদের অপটিক গ্ল্যান্ড থেকে এক বিশেষ হরমোন নিঃসৃত হয়, যা তাদের আত্মহননের দিকে ঠেলে দেয়। একে নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এটাই মহান রবের ইকোসিস্টেমের ব্যালেন্স। যদি সব মা অক্টোপাস বেঁচে থাকত, তাহলে তারা সমুদ্রের সব খাবার খেয়ে ফেলত। ফলে প্রতিটি বাচ্চা অক্টোপাস এতিম হিসেবেই জন্মায়। কেউ তাদের শিকার শেখায় না, জন্মগতভাবেই তারা সব জানে। এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এদের আয়ু খুব কম, সাধারণত 1 থেকে 2 বছর, বড় প্রজাতিরা 3 থেকে 5 বছর। এদের জিনোম এতই জটিল যে কিছু বিজ্ঞানী কৌতুক করে বলেন বোধহয় এরা কোনো উল্কাপাতের সাথে পৃথিবীতে এসেছে। কিন্তু না, এরা ডাইনোসরদেরও বহু আগে থেকে প্রায় 30 কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করছে। অ্যাকোয়ারিয়ামে বন্দি থাকলে এরা বিষণ্ণতায় ভোগে এবং পালানোর জন্য অবিশ্বাস্য সব ফন্দি আটে। গবেষকরা দেখেছেন প্রতিটি অক্টোপাসের ব্যক্তিত্ব আলাদা। কেউ লাজুক, কেউ রাগী, আবার কেউ খুব চঞ্চল। ঘুমের মধ্যেও এদের রং বদলতে দেখা গেছে, যা প্রমাণ করে যে এরা সম্ভবত স্বপ্ন দেখে। 3টি হৃৎপিণ্ড, নীল রক্ত আর 9টি মস্তিষ্ক নিয়ে গড়াই প্রাণীটি নিঃসন্দেহে মহান সৃষ্টিকর্তার এক মাস্টারপিস। আমরা মহাকাশে এলিয়েন খুঁজি,
কিন্তু সমুদ্রের গভীরেই এমন বুদ্ধিমান প্রতিবেশী বসবাস করছে। অক্টোপাস আমাদের শেখায় শক্তি বা আয়ু নয়, বুদ্ধিমত্তা এবং মানিয়ে নেওয়ার ক্ষমতাই টিকে থাকার আসল চাবিকাঠি। প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি দেখে আপনি কি মহান রবের প্রশংসা না করে থাকতে পারেন? অক্টোপাসের কোন বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? এর নীল রক্ত না 3টি হৃৎপিণ্ড? কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সবার কমেন্ট পড়ব। আগামী ভিডিওতে আমরা জানব ইলেকট্রিক ইলের সম্পর্কে, যে মাছ 800 ভোল্ট কারেন্ট তৈরি করতে পারে। অথবা আমাদের অমর জেলিফিশের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন। এমন সব অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরও জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহান রবের সৃষ্টি নিয়ে চিন্তা করুন। আল্লাহ হাফেজ। ভাবুন তো, কড়া নিরাপত্তার দুর্গ ভেদ করে একটি দেশের রাষ্ট্রপতিকে তার নিজের বেডরুম থেকে তুলে আনা হচ্ছে, ঠিক যেন হলিউড মুভি। তারিখটি 3রা জানুয়ারি 2026। সিআইএ এবং ইউএস ডেল্টা ফোর্স মিলে ভেনেজুয়েলার কারাকাসে চালায় এক নজিরবিহীন সার্জিক্যাল এক্সট্রাকশন অপারেশন। এই অপারেশনের নাম অপারেশন সাদার্ন স্পিয়ার। ক্যারিবিয়ান সাগরে ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং উভচর যুদ্ধজাহাজগুলো আগে থেকেই পজিশন নিয়েছিল। সিআইএ দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর নজর রাখছিল। তারা অপেক্ষা করছিল এমন এক মুহূর্তের যখন মাদুরো সম্পূর্ণ অরক্ষিত থাকবে। অপারেশন শুরু হয় এক বিশাল ধোঁকা দিয়ে। আকাশে একসাথে 150টি F-35 যুদ্ধবিমান উড়ে একটি সনিক শিল্ড বা শব্দের দেওয়াল তৈরি করে। ঠিক রাত 2টোয় কারাকাসের সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অন্ধকারে ডুবে যায় পুরো শহর। শুরু হয় শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ। জেট ফাইটারের বিকট শব্দের আড়ালে ডেল্টা ফোর্সের সাইলেন্ট হেলিকপ্টারগুলো শহরের দালানের ফাঁক গলে নিঃশব্দে এগিয়ে যায়। ওপর থেকে F-35 জেটগুলো ভেনেজুয়েলার S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং রাডার স্টেশনগুলো অকেজো করে আকাশপথ ক্লিয়ার করে দেয়। হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথেই ডেল্টা ফোর্সের অপারেটররা ফোর্ট টিউনা কম্পাউন্ডে প্রবেশ করে। তাদের গতি ছিল বিদ্যুতের মতো। ফ্ল্যাশ গ্রেনেড এবং ব্লো টর্চ ব্যবহার করে তারা মাদুরোর বেডরুমের দরজা ভেঙে ফেলে। প্রেসিডেন্সিয়াল গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। কোনো প্রকার আলোচনা ছাড়াই মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়। কয়েক মিনিটের মধ্যেই তাদের হেলিকপ্টারে তুলে নেওয়া হয়। সূর্য ওঠার আগেই হেলিকপ্টারগুলো ভেনেজুয়েলার আকাশসীমা পার হয়ে মাঝ সমুদ্রে থাকা আমেরিকান যুদ্ধজাহাজে নিরাপদে পৌঁছে যায়। এখন প্রশ্ন হলো, কেন এই অপারেশনে F-16 বদলে F-35 ব্যবহার করা হলো? কারণ ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। ভেনেজুয়েলায় রয়েছে রাশিয়ান S-300 মিসাইল এবং চীনা রাডার নেটওয়ার্ক। পুরনো F-16 এই রাডারে সহজেই ধরা পড়ে যেত, কিন্তু F-35 এর স্টেলথ প্রযুক্তির কারণে এটি রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুর গভীরে ঢুকে আঘাত হানতে সক্ষম। তাছাড়া মাঝ আকাশে জ্বালানি নেওয়ার সুবিধের কারণে এই বিমানগুলো বহু দূর থেকে এসেও অপারেশন চালাতে পারে। এই কাল্পনিক অপারেশনটি প্রমাণ করে যে আধুনিক সামরিক শক্তি এবং প্রযুক্তি চাইলে কতটা নিখুঁতভাবে দুর্ভেদ্য ঘাঁটিতেও আঘাত হানতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও মিলিটারি সিমুলেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আধুনিক যুদ্ধের ইতিহাসে এমন এক নীরব ঘাতকের আবির্ভাব ঘটেছে যা শক্তিশালী দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এর নাম শাহেদ 136। ইরানের তৈরি এই ড্রোনটি রাশিয়ায় জেরান-2 নামে পরিচিত। একে বলা হয় কামিকাজি বা আত্মঘাতী ড্রোন। কিন্তু একে কেন লয়টারিং মিউনিশন বলা হয়? কারণ এটি উৎক্ষেপণের পর সাথে সাথে হামলা না করে আকাশের নির্দিষ্ট এলাকায় দীর্ঘক্ষণ চক্কর দিতে পারে। এটি সুযোগের অপেক্ষায় থাকে। যখনই টার্গেট নিশ্চিত হয় তখনই এটি নির্ভুলভাবে ডাইভ দিয়ে সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে এর প্রযুক্তির চেয়েও বড় চমক হল এর দাম। আধুনিক যুদ্ধে খরচ কমানো যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে এটি এক নতুন বিপ্লব এনেছে। তুলনা করা যাক, রাশিয়ার একটি কালিবার ক্রুজ মিসাইল তৈরি করতে খরচ হয় প্রায় $1 মিলিয়ন বা 10 কোটি টাকারও বেশি। অন্যদিকে আমেরিকার একটি টমাহক ক্রুজ মিসাইলের দাম প্রায় $2 মিলিয়ন, অর্থাৎ অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র এগুলো। সেখানে শাহেদ 136-এর দাম মাত্র $10 থেকে $20,000, অর্থাৎ একটি মিসাইলের খরচে প্রায় 100টি এমন ড্রোন তৈরি করা সম্ভব। সহজ কথায়,
আমেরিকায় একটি সাধারণ ব্যক্তিগত গাড়ি কিনতেও $40,000 লাগে, অর্থাৎ এই ড্রোনটি একটি গাড়ির চেয়েও সস্তা। একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ, কারণ কম দামি অস্ত্র দিয়ে দামি লক্ষ্যবস্তু ধ্বংস করা এখানে মূল কৌশল। সস্তা হলেও এটি মোটেও ছোট নয়। এর দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার বা 11 ফুটের বেশি। এটি বেশ বড়সড় একটি মারণাস্ত্র। এর 2 ডানার বিস্তৃতি বা উইং স্প্যান 2.5 মিটার। ডেল্টা উইং ডিজাইনের কারণে এটি বাতাসে খুব সহজেই ভেসে থাকতে পারে। এর মোট ওজন প্রায় 200 থেকে 220 কেজি। এই ওজনের একটি বড় অংশই হল এর জ্বালানি এবং বিস্ফোরক। এর সামনের অংশে থাকে 30 থেকে 50 কেজি ওজনের উচ্চ ক্ষমতার বিস্ফোরক বা ওয়ারহেড, যা একটি ছোট দালান ধ্বংস করতে যথেষ্ট। এখন প্রশ্ন হল, এটি ওড়ে কিভাবে? এর পেছনের দিকে রয়েছে একটি সাধারণ কাঠের প্রপেলার এবং একটি ছোট্ট ইঞ্জিন। এতে ব্যবহার করা হয়েছে মাদো MD-550 ইঞ্জিন। এটি মূলত একটি 50 হর্স পাওয়ারের ইঞ্জিন। মজার ব্যাপার হল, এই ইঞ্জিনগুলো সাধারণত মোপেড বা স্কুটারে ব্যবহার করা হয়। চীনের তৈরি এই ইঞ্জিনগুলো অনলাইনে খুব সহজেই পাওয়া যায়। এই 2 স্ট্রোক ইঞ্জিনের কারণেই এর শব্দ খুব বিকট। ওড়ার সময় মনে হয় আকাশে কোনো লন মাওয়ার বা ঘাস কাটার মেশিন চলছে। এই বিরক্তিকর শব্দ যুদ্ধক্ষেত্রে এক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। সৈন্যরা বুঝতেই পারে না ঠিক কখন এবং কোথায় এটি আছড়ে পড়বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান স্টুকা বিমান যেমন সাইরেন বাজিয়ে ভয় দেখাতো, শাহেদ ড্রোনের শব্দ আধুনিক যুদ্ধে সেই একই আতঙ্ক তৈরি করছে। শাহেদ ড্রোনের অন্যতম বড় সুবিধা হল এর লঞ্চিং সিস্টেম। একে উৎক্ষেপণের জন্য কোনো এয়ারপোর্টের প্রয়োজন হয় না। সাধারণ ট্রাকে করেই একে পরিবহন করা যায়। একটি কার্গো কন্টেইনারের ভেতরে একসাথে 5টি ড্রোন রাখা সম্ভব। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি মিসাইল লঞ্চার, যা শত্রুর গোয়েন্দাদের ধোঁকা দেওয়ার জন্য দারুণ কার্যকর। কিন্তু এর নিজের ইঞ্জিন তো দুর্বল, তাহলে এটি ওড়ে কিভাবে? এর জন্য ব্যবহার করা হয় RATO বা রকেট অ্যাসিস্ট সিস্টেম। লঞ্চের মুহূর্তে এই ছোট রকেট বুস্টারটি জ্বলে ওঠে এবং ড্রোনটিকে প্রবল গতিতে শূন্যে ভাসিয়ে দেয়। মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই বুস্টারটি কাজ করে। এটি ড্রোনকে নিরাপদ উচ্চতায় এবং গতিতে পৌঁছে দেয়। কাজ শেষ হওয়ার পর বুস্টারটি ড্রোন থেকে বিচ্ছিন্ন হয়ে খসে পড়ে। ঠিক তখনই ড্রোনের মূল পিস্টন ইঞ্জিনটি চালু হয়। গাইডেন্সের জন্য এটি GPS এবং রাশিয়ার গ্লোনাস স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে। এতে কোনো ক্যামেরা থাকে না। এটি মূলত ফায়ার অ্যান্ড ফরগেট বা ছুড়ে দিয়ে ভুলে যাওয়া প্রযুক্তিতে কাজ করে। ওড়ার আগেই এতে টার্গেটের লোকেশন সেট করে দেওয়া হয়। এর রেঞ্জ বা পাল্লা অবিশ্বাস্য। ধীর গতিতে উড়ে এটি 1000 থেকে 2500 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত হানতে পারে। একে রাডারে ধরা খুব কঠিন, কারণ এর বডি কার্বন ফাইবার এবং প্লাস্টিকের কম্পোজিট দিয়ে তৈরি, যা রাডার তরঙ্গ প্রতিফলন করে না। তাছাড়া এটি মাটির খুব কাছ দিয়ে ওড়ে। রাডারের চোখ এড়িয়ে পাহাড়ে বা উপত্যকার আড়াল নিয়ে এটি লক্ষ্যের দিকে এগিয়ে যায়। তবে শাহেদ ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল হল সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা। একা নয়, এরা দল বেঁধে আসে। একসাথে 5 থেকে 10টি ড্রোন যখন হামলা চালায়, তখন এয়ার ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ে। তাদের পক্ষে সবগুলোকে আটকানো অসম্ভব হয়ে দাঁড়ায়। ডিফেন্ডার যদি $1,00,000 মিসাইল মেরে $20,000 ড্রোন ধ্বংস করে, তবে অর্থনৈতিকভাবে তারা আগেই হেরে যাচ্ছে। তাহলে সমাধান কি? এর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর হল জার্মানির তৈরি গেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট গান। এটি কোনো মিসাইল ব্যবহার করে না, বরং রাডার নিয়ন্ত্রিত মেশিন গানের গুলি ব্যবহার করে ড্রোনগুলোকে টুকরো টুকরো করে দেয়। এমনকি সাধারণ পিকআপ ভ্যানে বসানো মেশিন গান বা ZU-23 গান দিয়েও একে ধ্বংস করা সম্ভব, যদি সঠিক সময় দেখা যায়। আরেকটি উপায় হল জ্যামিং। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে এর GPS সিগন্যাল জ্যাম করে দিলে এটি পথ হারিয়ে ফেলে। তবে এর নতুন সংস্করণগুলোতে অ্যান্টি রেডিয়েশন সিকার বসানো হয়েছে, যা জ্যামিং ব্যবস্থার বিরুদ্ধে উল্টোপাল্টা ব্যবস্থা নিতে পারে। শত্রু যদি একে ট্র্যাক করার জন্য রাডার অন করে, ড্রোনটি সেই রাডারের সিগন্যাল ধরেই সোজা রাডার স্টেশনের ওপর হামলা চালায়। সব বাধা পেরিয়ে ড্রোনটি যখন লক্ষ্যে পৌঁছায়, তখন এর ধ্বংস ক্ষমতা প্রকাশিত হয়। বিকট বিস্ফোরণে এটি টার্গেটকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এটি প্রমাণ করেছে যে দামি মিসাইল ছাড়াও যুদ্ধ করা সম্ভব। শাহেদ 136 বা জেরান 2 বর্তমান বিশ্বের সমরনীতিতে এক বড় পরিবর্তন এনেছে। ছোট দেশগুলো এখন পরাশক্তির সাথে টেক্কা দেওয়ার সাহস পাচ্ছে।
তাহলে ভবিষ্যতের যুদ্ধ কি তবে ড্রোনের দখলেই চলে যাচ্ছে? মানুষ কি শুধুমাত্র দর্শক হয়ে থাকবে, নাকি এর বিরুদ্ধে নতুন কোনো প্রতিরক্ষা আসবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। এমন আরও ইনডেপথ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন। এক নজরে এর স্পেসিফিকেশনগুলো আরেকবার দেখে নেওয়া যাক। গতি ঘন্টায় 185 কিলোমিটার, রেঞ্জ 2500 কিলোমিটার। এর ইঞ্জিনের সরলতাই এর সবচেয়ে বড় শক্তি। জটিল কোনো পার্টস নেই, তাই নষ্ট হওয়ারও ভয় নেই। খুব অল্প সময়ের মধ্যেই একে যুদ্ধের জন্য প্রস্তুত করা যায়। সেটআপ করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। রাতের অন্ধকারেও এটি সমানভাবে কার্যকর। অন্ধকারের সুযোগ নিয়ে এটি আরও গভীরে হামলা চালাতে পারে। শহুরে যুদ্ধের ক্ষেত্রে এটি অত্যন্ত বিপজ্জনক। দালান কোঠার আড়াল নিয়ে এটি খুব সহজেই লুকিয়ে থাকতে পারে। এর পার্টসগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সস্তায় সংগ্রহ করা হয়, যা একে নিষেধাজ্ঞার মধ্যেও তৈরি করার সুযোগ করে দেয়। স্যাটেলাইট গাইডেন্স থাকার কারণে বর্ডার ক্রস করে বহু দূরের টার্গেটেও এটি নির্ভুলভাবে পৌঁছতে পারে। ভবিষ্যতে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়ে এই সোয়ার্ম বা ঝাঁক আরও বুদ্ধিমান এবং ভয়ঙ্কর হয়ে উঠবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।